প্রিয় দর্শক সকলকে মেট্রোসম টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান শুরু করবার আগে শুধু এটুকুই বলতে চাই, আসলে খবর বলি কিংবা সংবাদ বলি, খবর আর সংবাদ হচ্ছে আসলে সমুদ্রের ঢেউয়ের মতো। প্রথম ঢেউটা আসার পর সমুদ্রের পাড়ে যে ঢেউটি তার চিহ্নটি রেখে যায়, ঠিক পরের ঢেউটা এসে কিন্তু সেই রেখাটিকে মুছে দেয়। আমি বলছি রোজিনা ইসলাম ইস্যুর কথা। রোজিনা ইসলামের ইস্যুতে দেশ জুড়ে গণমাধ্যম এবং সংবাদকর্মীরা মাঠ জুড়ে যে প্রতিবাদ তুলছে, আওয়াজ তুলেছে, মুক্ত গণমাধ্যমের বিষয় নিয়ে যে আওয়াজ তুলেছে, সেই আওয়াজ দেশ জুড়ে এতটাই শক্তিশালী হয়েছে যে এটার আমাদের ভাববার বোধহয় কারণ নেই যে প্রথম ঢেউটা আছে, পরের ঢেউটা এসে সেই ঢেউটাকে বিলীন করে দিবে। বরং এটা সকল গণমাধ্যম, সকল সংবাদকর্মী, সকলেই যারা দেশের ভালো চায়, দেশকে ভালোবাসে, তারা মনে করে যে এই ঢেউটার চেয়ে পরের ঢেউটা আরও বেশি শক্তিশালী হবে। গণমাধ্যম, রাষ্ট্র, সরকার কোনোভাবেই মুখোমুখি অবস্থানে দাঁড়াবে না। আমি সোমা ইসলাম, মেট্রোসম টু দ্য পয়েন্টে আগেই বলেছি, স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় আজ নয়, রবিবার। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ফরিদা ইয়াসমিন, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব। আমাদের সাথে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে আছেন শরীফুল হাসান, ফ্রিল্যান্স সাংবাদিক। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা আমি শুরু করতে চাই ফরিদা আপা, যেহেতু আপনি স্টুডিওতে আছেন, আমি একটু আইনজীবীকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবটাই আপনি অবগত আছেন। প্রথম আলো সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম, সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু আজকে ভীষণ প্রত্যাশার যে জায়গা ছিল, আজকে জামিন হবে। রোজিনা ইসলামের আজকে জামিন হয়নি। এটা কি জামিন অযোগ্য কোনো মামলা কিনা, জামিন হওয়া না হওয়ায় যে আইনি ব্যাখ্যাটা আছে সেই জায়গাটা একটু জানতে চাই। জামিন হওয়াটা কতখানি উচিত ছিল সেটাও আমরা জানতে চাই। জ্যোতির্ময়। ধন্যবাদ আপনাকে। জামিন হওয়া না হওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু একটি ধারা জামিন যোগ্য কিংবা জামিন অযোগ্য লেখা আছে তার উপরে অনেকাংশেই নির্ভর করে না, যদিও অনেক ক্ষেত্রে লেখা থেকে জামিন অযোগ্য। আপনারা দেখবেন র্যান্ডমলি আমরা হত্যা মামলার ক্ষেত্রে জামিন হতে দেখি এবং এরকম আরো অসংখ্য মামলার ক্ষেত্রে আমরা জামিন হতে দেখি। কারণ জামিন ব্যাপারটা আসলে কোনো প্রসিডিং এর অংশ না, এইটি বিচারক মহোদয়ের ডিসক্রিশনারি পাওয়ার। তিনি যদি বাংলাদেশে এস্টাবলিশড অনেকগুলো রিজন অলরেডি আমাদের জুরিসডিকশনে দাঁড়িয়ে গেছে, যেগুলোর কারণে বিচারক মহোদয় আসলে জামিন বিষয়টা কনসিডার করতে পারেন। সেটা হচ্ছে প্রথমত যদি নারী হন, অসুস্থ হন, বৃদ্ধ হন, শিশু হন, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আসলে জামিন অযোগ্য ধারার ক্ষেত্রেও জামিন দেওয়াটাই বরঞ্চ কালচার হিসেবে দাঁড়িয়েছে এবং নর্মস বা প্র্যাকটিস হিসেবে দাঁড়িয়েছে। আরেকটা জিনিস এখানে একটু উল্লেখ করা প্রয়োজন, যেহেতু আমাদের এখানে প্রি ট্রায়াল কনফাইনমেন্টের ক্ষেত্রে কতদিন আসলে আটকে রাখতে পারবেন একজন ব্যক্তিকে, সেই জন্য কোনো নীতিমালা কিংবা সুনির্দিষ্ট কোনো আইন নেই। আমাদের এখানে আসলে খুব স্পষ্ট করে বলা মুশকিল যে কতদিন পর্যন্ত আপনাকে জামিনে আটক রাখা যেতে পারে, যেটা বিশ্বের বিভিন্ন দেশে আছে। এ নিয়ে আমাদের অনেক আপত্তি আছে, পেশাজীবী হিসেবে আপত্তি আছে। তারপরেও একটা প্র্যাকটিস দাঁড়িয়েছে, যদি নারী হন, অসুস্থ হন, তাহলে তিনি জামিন পাবেন, যতই জামিন অযোগ্য ধারাও। আজকে আমরা আদালতে যেটা উপস্থাপন করেছে, আমাদের দুজন অগ্রজ বিজ্ঞ আইনজীবীও ছিলেন, জনাব এহসানুল হক সাহেব ছিলেন, তিনি বিস্তারিত আসলে তুলে ধরেছেন। তিনি যে কথাগুলো বলছিলেন, যেটা আমিও নিজেও অ্যাডাপ্ট করেছি আমার বক্তব্যের সময়ে, সেটা হলো যে এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এর মধ্যে যে দুটো ধারা উল্লেখ করা হয়েছে, 3 এবং 5, এই 3 এবং 5 ধারাগুলোকে যদি আমাদের বুঝতে হয়, তাহলে বুঝতে হবে হচ্ছে যে এটা জামিন যোগ্য কি অযোগ্য সেই কথাটি কোথায় বলা আছে। আমাদের এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টেরই 12 ধারাতে বলা আছে হচ্ছে আপনার যে যদি লাইফ সেন্টেন্স হবে এরকম কোন রকমের যদি কোনো ঘটনা না থাকে, কোনো অফেন্স না, 14 বছরের ধরেন আপনার জেল হতে পারে, এরকম কোন শাস্তির বিধান আছে, এরকম কোনো অফেন্স না হয়, তাহলে বাকি সমস্ত ধারাগুলোই হচ্ছে বেইলেবল আইন। সেকশন 12 এর মধ্যে স্মল বি তে পরিষ্কার করে বলা আছে। তার মানে হচ্ছে 3 এবং 5 ধারা, তার মানে আমরা ধরে নিতেই পারি যে সেগুলো জামিনযোগ্য ধারা। আর বাকি দুটো ধারা আছে হচ্ছে আপনার বাংলাদেশ দণ্ডবিধি আইনের, অর্থাৎ রেগুলার ল এর, এটা তো স্পেশাল ল, অফিসিয়াল সিক্রেটস। আর রেগুলার যে অপরাধ সংক্রান্ত যে আইন, সেই আইনের 379 যেটা চুরি সংক্রান্ত ধারা, আর 411 যেটা হচ্ছে চুরি সংক্রান্ত মালামাল পাওয়ার ধারা। এই দুটো ধারাকে আমরা যেটা, এই দুটো ধারাতেও এগুলো জামিন অযোগ্য বলেই বলা আছে, কগনাইজেবল অফেন্স এবং জামিন অযোগ্য ধারা। কিন্তু এই জামিন অযোগ্য ধারা যে আমি শুধু লেভেল এফআইআর এর মধ্যে শুধু উল্লেখ করে দিলেই হবে না, এফআইআর এর মধ্যে আসলে নেসেসারি ইনগ্রেডিয়েন্টস গুলো আছে কিনা, যেটা
বিজ্ঞ দুজন সিনিয়র আইনজীবী আমাদের আদালতে আজকে উপস্থাপন করেছেন এবং আমাদের সবারই সম্মিলিত বক্তব্য ছিল এটা যে 379 হতে গেলে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো থাকতে হয় সেগুলো কিন্তু এখানে নাই। অর্থাৎ এফআইআর এর মধ্যে কি কি বিষয় উনি চুরি করেছেন সেটার স্পষ্ট কোনো বর্ণনা নেই। তিনি কোন কোন বিষয়গুলো তার কাছ থেকে পাওয়া গেল সেটার কোনো বর্ণনা নেই। তার চাইতেও যেটা বড় ব্যাপার, যেটা আমরা আদালতের সামনে আজকে তুলে ধরেছি, সেটা হলো যে তালিকা। একটি সিজার লিস্ট তৈরি করতে হয় যে কোনো বিষয় যদি তার চুরি করা মালামালও যদি উদ্ধার করতে হয়, উদ্ধারক একটা তালিকা করতে হয়। সেই তালিকাতে যদি আমরা দেখি, দেখবেন আপনারা প্রচন্ড রকমের বৈসাদৃশ্য বিদ্যমান। প্রথমত এফআইআর এ ওনারা এজাহার যেটা করেছেন সেখানে উল্লেখ করেছেন 2:55 ঘটিকার সময় তিনি সচিবালয়ের 5ম তলায় এই রুমে ঢোকেন এবং তাকে যখন চ্যালেঞ্জ করা হয় তিনি ছবি তোলেন এবং এরকম ডকুমেন্ট গুলো চুরি করছিলেন সেটা দেখতে পান। সময়টা কিন্তু এখানে অনুরোধ করবো আপনাদের খেয়াল করার জন্য 2:55 জব্দ তালিকাটা যদি আপনি দেখেন, জব্দ তালিকা প্রিপেয়ার করার স্থান এবং সময় উল্লেখ করা আছে যে 17/5/2021 ইংরেজি তারিখে 19:30 অর্থাৎ 7:30টার সময় আপনি তার কাছ থেকে পজিশন নিলেন হচ্ছে পেলেন এই সমস্ত চুরির মালামাল 2:55 আপনি 7:30টার সময় কেন এই সিজার লিস্ট তৈরি করবেন? এখন কথা হচ্ছে এইটা কি কোনো সুনির্দিষ্ট আইনের ভঙ্গ করার ব্যাপার, না কেবলমাত্র কথা বলার জন্যই আমরা এই প্রসঙ্গগুলো তুলছি? ফৌজদারি কার্যবিধি আইনের 103 ধারার 2 উপধারাতে বলা আছে হচ্ছে আসলে সার্চ এবং সিজারটা কিভাবে হবে। সেখানে বলা আছে হচ্ছে যে আপনার দুজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যিনি আসলে এই কোনো ঘটনার সাথে পক্ষভুক্ত ব্যক্তি নন, এরকম দুজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তাকে তল্লাশিটা করতে হবে। তল্লাশি করে তার কাছ থেকে কি পাওয়া গেল, কোথায় পাওয়া গেল, কোন পজিশনে পাওয়া গেল, তার একটি লিস্ট তৈরি করতে হবে। সেটাকে আমরা বলছি হচ্ছে সিজার লিস্ট। তার মানে ফৌজদারি কার্যবিধি আইনের 103-এর 2 উপধারাতে পরিষ্কার করে বলা আছে সিজার লিস্ট কিভাবে প্রিপেয়ার করতে হবে। তাহলে ওনারা সিজার লিস্ট কিভাবে প্রিপেয়ার করলেন? 7:30টার সময় ওনারা এফআইআর এ বর্ণনা দিচ্ছেন 2:55 ওনার কাছ থেকে এগুলো সব পেয়েছেন। এবার এই জায়গাটাই যেটি এখন একটু আসি যে আমার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের যে দুটো ধারাতে মামলাটা হলো 3 এবং 5 ধারায়, সেখানে একটা হচ্ছে গুপ্তচর বৃত্তি, আরেকটা হচ্ছে wrongful communication of the information with the enemy state or enemy to the state. এখন গুপ্তচর বৃত্তি করতে গেলে আপনার যে জায়গাটায় করতে হবে সেটা হচ্ছে একটা প্রহিবিটেড প্লেসের মধ্যে করতে হবে। সচিবালয় কি প্রহিবিটেড প্লেস? প্রহিবিটেড প্লেস এটা আপনি কাগজে একটা লিখে দিলেই হবে না, আপনাকে গ্যাজেট নোটিফিকেশন করে সরকারের পক্ষ থেকে বলতে হবে যে এটা সংরক্ষিত এলাকা, এই জায়গাটায় কেউ ঢুকতে পারবেন না। সেখানে তো আপনি একটা নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে যে কেউ ঢুকতে পারে, সাংবাদিকরা তো বটেই। তাহলে এটা কোনো প্রহিবিটেড স্পেসের মধ্যে পড়ে না। সেখানে গুরুত্বপূর্ণ তথ্য ওনারা এফআইআর এ বললেন হচ্ছে কোন রকমের জব্দ তালিকায় যে সমস্ত গল্পগুলো বললেন সেটার কোনো ধরনের বর্ণনা এফআইআর এর মধ্যে দিলেন না দিয়ে বরং ওখানে উল্লেখ করার চেষ্টা করলেন যে ওনারা নন ডিসক্লোজার বিভিন্ন এগ্রিমেন্টের কপি, এই সমস্ত সমঝোতা স্মারক টারকের কথা, এগুলো যদি বাইরে আসে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হবে। আপনি শুনলে অবাক হবেন যে ওনারা জব্দ তালিকার মধ্যে 4টা ডকুমেন্টের পাওয়ার কথা বলেছেন। সেই ডকুমেন্টের আমি শুধু নামগুলো বলছি, আপনারা সাধারণ মানুষও আসলে বুঝতে পারবেন যে কতটা হাস্যকর হতে পারে যে ওনাদের অভিযোগগুলো। প্রথম জব্দকৃত আলামতটা কি? জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের অ্যাম্বাসেডরের প্রেরিত ডিও লেটার। ডিও লেটার কি গোপনীয় কোনো কিছু? দ্বিতীয় যে কোভিড-19 মোকাবেলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রী সরঞ্জামাদি ক্রয়ের প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রেরণের জন্য পরিচালক কর্তৃক সয়েন্স কাগজের পত্র। এর গোপনীয়, এটা কিসের ন্যাশনাল সিকিউরিটি সেনসিটিভ ইস্যু হতে পারে এই চিঠি? তারপরে আপনি দেখবেন যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জন্য সার সংক্ষেপ, ওনারা গোপনীয় মনে করছেন। তারপরে 4 বলছে করোনা ভাইরাস প্রতিরোধ টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় পরামর্শ কমিটি অনুমোদন সংক্রান্ত অনুমোদিত সামারির ফটোকপি। এই 4টাকে ওনারা মিস্টেকেনলি মিসকনসেপশন অফ ল থাকার কারণে ওনারা মনে করছেন এগুলো জাতীয় গুরুত্বপূর্ণ ন্যাশনাল সিকিউরিটির ব্রিচ করবে এরকমের কাগজ, যদিও এগুলো কোথাও কোনোভাবেই অ্যাট্রাক্ট করে না। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, একদম আইনের আমাদের যারা অতিথি আছে, আমাদের যারা দর্শক শুনছেন, তারা আপনার আইনের যে ব্যাখ্যাটা পরিষ্কার বুঝতে পেরেছেন এবং আপনি যা বললেন সেটা আমাদের মনে হচ্ছে যে আমরা
আজকে তো এটা বলতেই পারি, কিংবা শুরুর দিন থেকে বলছি যে এই যে 100 বছরের পুরনো একটা আইন প্যান্ডেরার বাক্স থেকে বের করলো এবং সেই আইন দিয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে রোজিনা ইসলামকে কারাগারে প্রেরণ করা হলো এবং আজও তার জামিন হলো না এবং আমরা রবিবারের অপেক্ষায় আছি। এবং সেই রবিবারের অপেক্ষায় থাকতে যে আইনের যে ব্যাখ্যা দিলেন, সেখানে মামলায় যতগুলো ঘাপলাযুক্ত মামলা দায়ের করা হয়েছে সেগুলো নিয়ে অবশ্যই প্রশ্ন উঠে গেছে এবং মানুষ প্রশ্ন তুলছেন। এবং আপনি নিজে আইনজীবী হিসাবে যে জিনিসগুলো অসঙ্গতিগুলো দেখালেন সেটা তো পরিষ্কার। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একটু যেতে চাই প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন আপা, আপনাকে কিন্তু আমাদের ভীষণ ধরনের বিধ্বস্ত লাগছে, মন খারাপ লাগছে এবং আপনি একটা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছেন সাংবাদিক সমাজের অভিভাবক হিসাবে, বড় বোন হিসাবে। কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সভাপতি আপনি, আপনার সদস্য কারাগারে। আজকে সবাই, সারা দেশ আশা করেছিল রোজিনা ইসলামের জামিন হবে, আর জামিন হলো না, রবিবারের অপেক্ষা। আপনি কতখানি ব্যথিত, নাকি আমরা কি বলবো ব্যর্থ? না, অবশ্যই ব্যথিত। ব্যর্থ যদি বলতে পারেন, কিন্তু আমি বলবো যে ব্যর্থতা তো বলাই যায় যে আমরা ব্যর্থ, কিন্তু কেন আমরা বলবো ব্যর্থ? না, যে আমরা এটা পারি নাই। এখন আমরা আপনি আপনার দৃষ্টিতে আপনি বলতে পারেন বা সাধারণ মানুষ বলতে পারে ব্যর্থ, কিন্তু এটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। এখন আমি এইখানে তো আমার কিছু করার নাই। আইনি প্রক্রিয়ায় আজকে যে জ্যোতির্ময়দা যে ব্যাখ্যাটা দিলেন, খুবই সহজ ছিল তার জামিন পাওয়া। আমরা প্রত্যেকে আশা করেছিলাম যে জামিন তিনি পাবেন, কিন্তু তারপরেও জামিন পায়নি। তাহলে এখানে আমাদের আরও পিছনে চিন্তা করতে হবে, তাহলে কেন তিনি জামিন পেলেন না। এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, এটা আদালতের বিষয়। এখানে কেন জামিন পেলেন না, এটাতে আমি মনে করি না। কিন্তু আজকে আপা মনে করেছিলেন যে আশ্বাসটা কতখানি ছিল, সেই আশ্বাসের জায়গাটা নিরাশা কেন? হ্যাঁ, আশ্বাসের জায়গাটা ছিল, কারণ আমরা এর আগে স্বাস্থ্যমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, আমরা সবাই, এমনকি আইনমন্ত্রী, সবার সঙ্গে কথা বলেছি। সবাই খুব সবাই সিম্পেথাইজ ছিল যে এটা নিশ্চয় হয়ে যাবে জামিন। তারা কেউই, যেহেতু জামিনটা আদালতের বিষয়, আদালত বলবে যে তাকে জামিন দেওয়া যাবে কিনা বা যাবে না, কিন্তু প্রত্যেকেই আশা করেছিলেন, প্রত্যেকেই বলেছেন যে এটা নিশ্চয়ই জামিন হয়ে যাবে, আমরা আশা করি জামিন হবে। এবং আমরাও আশায় বুক বেঁধেছিলাম যে জামিন হবে। তার বাচ্চা মেয়েটি যখন ফোন করে বলে, খালামণি আমার মাকে এনে দাও, সেটা কতটা কষ্ট হয়, কতটা ব্যথা লাগে। যে এবং আমি যখন ছুটে যাই, কেন ছুটে গিয়েছি, যে আমার প্রেস ক্লাবের একজন সদস্য, আমি অনেক বছর ধরে তাকে চিনি। সে তার নিজের পরিশ্রম, নিজের কাজ দিয়ে তার আজকের এই জায়গাটায় এসেছে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আজকে রোজিনা ইসলাম একজন নারী সাংবাদিক, তার উপর যে হেনস্থা হয়েছে। প্রথম কথা আমি বলেছি যে আমি তাকে নারী হিসেবে এখানে দেখতে চাই না, কারণ রোজিনা ইসলাম অনেক পুরুষ সাংবাদিকের চেয়েও তার কাজ দিয়ে সে অনেক উপরে উঠেছে। তার যে দক্ষতা, তার যে রিপোর্ট, তার যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট, সেগুলো দিয়ে তিনি অনেক উপরে এসে অনেক পুরুষ সাংবাদিকের চেয়েও অনেক ভালো করেছেন। তো আমি নারী সাংবাদিক হিসেবে দেখতে চাই না। কিন্তু তারপরে আবার যেমন আজকে যেমন মন খারাপ হলো যখন তার মেয়েটি বলে, তখন মনে হয় যে সে তো একজন নারী সাংবাদিক, আমি তাকে নারী হিসাবে বললাম, কিন্তু মা একজন নারী। কিন্তু এখন এখানে যিনি আমাদের আইনজীবী জ্যোতির্ময়দা যেটা বললেন, যে এখানে কিন্তু অনেকগুলো সুযোগ থাকে যে একজন নারী, একজন মা, তাকে জামিন দেওয়া যেতে পারে অনেক জটিল কেসগুলোতেও, কিন্তু সেখানেও যখন জামিন হয় না, তখন কষ্ট হয় যে কেন জামিনটা। শুরু থেকে যে আপনি ফাইটটা করছেন এটার একটা জেন্টলম্যান সমাধানের জন্য 5 ঘন্টা, আমি আপনাকে বলি জি, কিন্তু তারপরে সেই সুতাটা কেন ছিঁড়তে পারলেন না, কেন কোথায় গিট্টুটা লেগে গেল? সেটা আমি বলছি যে যখন এই ঘটনাটা ঘটে, তিনি তো বললেন 2:55 এরকম, আমি হয়তো 3টার পরপরই আমি বিষয়টা জেনেছি, 3:30টার দিকে এরকম তার সহকর্মীরা জানিয়েছে। তো আমি সাথে সাথে কিন্তু কথা বলেছি, প্রথম কথা বলেছি। আমি মনে করি যে সাংবাদিকদের অভিভাবক তথ্যমন্ত্রী, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে এটা অসুবিধা নয়, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বলছি, কোনো মামলা টামলা হবে না, তাকে ছেড়ে দেওয়া হবে। আমি বললাম, একজন সাংবাদিক কাজ করতে গিয়েছেন, তাকে আপনারা আটকে রাখলেন কেন? মামলা হোক না হোক সেগুলো পরের বিষয়, তাকে আটকে রাখার কোনো অধিকার বাংলাদেশের আইনে নাই। তো আপনি তাকে আটকে রাখার তো কোনো যৌক্তিকতা নেই। বলে না, এটা কিছু হবে না, উনি বের হয়ে যাবে, ওনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তারপরে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী মনে হয়েছে তারা খুব সিম্পেথাইজ, তারা বলছে না, এটা তেমন কিছু না, এটা নিয়ে চিন্তা করেন না, আমরা আসলে একটু রিল্যাক্স, যে এটা হয়তো এখনই নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু আমি স্বাস্থ্যমন্ত্রীকে যখন ফোন করি, তাকে পাইনি, তিনি ফোনটা ব্যাক করলেন।
তখন আমি বললাম যে ঘটনা যা ঘটছে এটা কিন্তু ভালো হচ্ছে না। আমাদের একজন সাংবাদিক, আপনার তাকে সবাই চেনে, সচিবালয়ে সবাই চেনে এবং দেশে চেনে, বিদেশেও চেনে। এটা কিন্তু আমাদের সরকারের জন্য একটা ভাবমূর্তির একটা প্রশ্ন এসে যাবে যদি তাকে আপনারা হ্যারাস করেন। তাকে কেন ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছেন? তো তিনি মানে খুব মনে হলো একটু ক্ষুব্ধ। তিনি বলেছেন যে আপনি তো আপনারটা দেখলেন, আপনি দেখলেন না সে গোপন ফাইল তার শরীরের মধ্যে লুকিয়েছে। গোপন ফাইলের ডেফিনেশন তো ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দিয়ে দিলেন। সে ফাইল লুকিয়েছে, তারপর এই করেছে, আপনার ওটাও দেখতে হবে। আমি বলছি যে আপনি যাই বলেন আপনার সেনসিটিভ ফাইল, উনি বলেছেন। আমি বলছি আমার সাংবাদিক সেনসিটিভ ইস্যু, আর আপনি বলছেন আপনার ফাইল সেনসিটিভ। আপনার কিন্তু বুঝতে হবে বিষয়টা সেনসিটিভ, আপনি বিষয়টাকে জটিল করেন না। আমার সঙ্গে তার ভালোই তর্ক হয়েছে। আমি কিন্তু আমার দায়িত্ব থেকে কথাগুলো বলেছি। আমি প্রেস ক্লাবের সভাপতি, রজিনা ইসলাম একজন সদস্য, তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, আমি জানি তার কাছে। আমি সেই জায়গা থেকে বলেছি এবং আমি মনে করি যে এই সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে যদি এইটা অন্যরকম পর্যায়ে যায়। আমি আপনার এই মানে এর মাঝখানে একটা কথা বলতে চাই, আমাকে একটু সময় দেন। যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে বহির্বিশ্বে আমাদেরকে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, শুধু না আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই ঘটনাটি খুবই দুঃখজনক। তো এই ঘটনাটা খুবই দুঃখজনক হবে, আমি কিন্তু তাৎক্ষণিক সেদিনই আমি বলেছি যে এটি কিন্তু খুবই দুঃখজনক ঘটনা হবে, খুবই মানে বাজে অবস্থা হবে। এটা কিন্তু বহির্বিশ্বে, শুধু বাংলাদেশ না, এটা সারা পৃথিবীতে কিন্তু এই ব্যাপারে আপনার মুভমেন্ট হবে। আপনাকে বোঝার চেষ্টা করেন, আমরা এটা চাই না। আমি মনে করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার ইমেজ এখানে যাতে ক্ষুণ্ণ না হয়। সেদিন আপনি আপা যে বোঝাতে চাইলেন এবং বুঝালেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে, সেদিন যদি সেটা তিনি শুনতেন তাহলে এতদিন পানি এতখানি গড়াতো না। আজকে বাংলাদেশের সরকার এবং দেশ নিয়ে ভাবমূর্তি ধরে টান দিত না বহির্বিশ্ব, যেটা আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। সব অনেক মন্ত্রীরা বলছেন, অর্থমন্ত্রী কি বলেছেন, অর্থমন্ত্রীও বলেছেন। শুরুদিন আমরা দেখেছি মাহবুবুল আলম হানিফও কথা বলেছেন এটা নিয়ে, তিনি বলেছেন। এবং তিনি গতকালকে আমরা দেখেছি ওবায়দুল কাদের সাহেব, তিনি বলেছেন যে এটার একটা সুন্দর সমাধান মন্ত্রণালয়ের মধ্যে হতে পারত। আমি এটাই বলেছিলাম যে আপনারা মানে তাকে আটকে রেখেন না, আপনারা যে আটকে রাখছেন মানে এটা কিন্তু আপনাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তারা এই বিষয়টা শুনে। আরেকটা কথা, যে দেহ তল্লাশি জ্যোতির্ময় বললেন, এটা তো কোনো আইনে নাই। তাকে যেভাবে দেহ তল্লাশি, যারা দেহ তল্লাশিটা করেছিল তারা তো কেউ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা না, এবং যেগুলো তারা করেছে মানে এটা আসলে করতে পারে না। আমাদের কথা হলো যে রোজিনা কোন সাংবাদিক, আমি বলবো যে কোন মানুষই আইনের ঊর্ধ্বে না, আমি এটা বলতে চাই। আমি আমার সহকর্মীর জন্য ফাইট করছি, তারপর আমি বলতে চাই সাংবাদিকও কোনো আইনের, কিন্তু সেই 100 বছর আগের পুরনো গুপ্তচর আইন দিয়ে যদি একজন সাংবাদিককে হেনস্থা করে আদালত পর্যন্ত কারাগারে যেতে হয়, তাহলে সেই অপরাধে একই অপরাধী তো সেই মন্ত্রণালয়ের গুটি কতক মানুষ আছে যারা তাকে আইন বহির্ভূতভাবে তার শরীর তল্লাশি করলো। আমি তাই বলতে চাচ্ছিলাম যে তাহলে তারা যে অপরাধটা করলো এইটার বিচার তো হতে হবে। তারা তো সঠিক পথে এগোয় নাই, তারা যে হেনস্থা করলো এবং আমাদের যে ইমেজটা নষ্ট করলো, এটার বিচার হতে হবে। কারণ যেইভাবে তার উপর টর্চার করেছে, এটা আসলে কিন্তু টর্চারটা আমরা ভিডিওতে দেখেছি, তার বুকে মানে চাপ দিয়ে, একদম সকলেই দেখেছে এগুলো। আমি আরেকটা কথা, এবং সবচেয়ে বড় কথা ভিডিওগুলো আসছে কোথা থেকে? আমি যে নারী সাংবাদিক হিসেবে আমি মানে আমি বলতে চাই না, তারপরেও কেন বলছি, আমার মনে হয় যে আজকে আমার হঠাৎ মনে হলো যে একজন পুরুষ সাংবাদিককে কি তারা এত ঘন্টা এইভাবে আটকে রাখতে পারতো? এইভাবে এই নিচের লেভেলের কর্মচারী দিয়ে এইভাবে হ্যারাস করতে পারতো? এই প্রশ্নটা আমার মাথায় আসছে। আমি দুদিন ধরে আমি কিন্তু তাকে একজন সাংবাদিক এবং অনেক উঁচু মানের সাংবাদিক, সে নারী হিসেবে আমি ভাবতে চাইনি, কিন্তু আমার এই প্রশ্নটা আমার এখন আসছে যে সেদিন যে ঘটনাগুলো ঘটেছে, একটা পুরুষ হলে সেটা পারতো কি তারা সচিবালয়ের ওই রুমটাতে 5 ঘন্টা ধরে আটকে রাখতে? 5 ঘন্টা ধরে। আপা, আমি আপনার কাছে ফিরবো, কিন্তু আপনার কাছে যাওয়ার আগে আপনার কাছ থেকে আমি একটা প্রশ্ন রেখে দিতে চাই। আপনি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন, তাকে ভবিষ্যৎটা জানানোরও চেষ্টা করেছেন, কিন্তু তার সঙ্গে যখন কথা বললেন তখন কি আপনার কি মনে হয়েছিল? কারণ আমরা সাংবাদিকরা তো আপনাদের থেকে শুনি, কথা বলে গলার টোনটা, তার বডি ল্যাঙ্গুয়েজটা আমরা অনুভব করি কোন অ্যাঙ্গেলে সে কথা বলছে। কিন্তু সবচেয়ে বড় কথা, যখন কথা বলেন তখন কি সে আপনার কথা মনে হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত, যে তিনি মন্ত্রণালয়ের ইচ্ছার বিরুদ্ধে আর কিছু একক সিদ্ধান্ত নিয়ে কিছু করতে পারবেন
পারবেন না, নাকি এটা তার নিজেরই একক সিদ্ধান্ত ছিল? কোনটা ছিল আপনার কি মনে হয়েছে? নাকি পুরো মন্ত্রণালয়ের দ্বারা উনি করাপ্ট হয়ে গিয়েছিলেন, সেজন্য উনার আর কিছু করার ছিল না, যেহেতু একাধিক রিপোর্ট ছিল রোজিনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে? আমি প্রশ্নটি রেখে যাচ্ছি, আমি একটু চলে যেতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং অনেকক্ষণ ধরে অপেক্ষাও করছেন। শহীদ ভাই, শোনা যাচ্ছে আমার কথা? জি, যে জায়গাটা জানতে চাই, আমরা আইনজীবীর বক্তব্য শুনেছি, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন কথা বললেন, কিন্তু যে জায়গাটা আমরা জানতে চাই আপনার কাছে, গণমাধ্যম এবং আমলাতন্ত্র এই যে মুখোমুখি দাঁড় হয়ে গেল, বিরোধী পক্ষ হয়ে গেল, এবং আপনি একজন দাপুটের সাবেক আমলা, সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি এটার ভবিষ্যৎটা আপনি কি দেখতে পাচ্ছেন, এবং ভবিষ্যৎটা যদি কি দেখতে পাচ্ছেন সেটা জানানোর আগে জানতে চাইবো, সকলেই তো বলছে যে এত দূর পানি না গড়াতে দিয়ে সেটার একটা সহজ সমাধান সেখানেই হতে পারতো, হতে পারাটা কেন হতে পারলো না, আর কি কারণগুলোতে এই পর্যন্ত আসলো, সেই জায়গাটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এবং আমি যে বক্তব্যগুলো শুনলাম সবগুলো বক্তব্যের সাথে আমি একদম একমত। আপনাকে যাচ্ছে একটু বলি যে আমাকে দাপুটে আমলা বলে আপনি একটু নেতিবাচক চিত্রায়িত করলেন কিনা আমি বুঝতে পারলাম না। আমাদের গণমাধ্যম বন্ধু সুলভ আমলা আপনি, আমরা আপনাকে চিনি, সকলেই জানেন। আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা এবং জনগণের জন্য কাজ করা, জনকল্যাণে। এটাই কিন্তু মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব। ওনারা গণকর্মচারী, এটা ওনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমি আমার যে চাকরি জীবন 33 বছর, আমি সবসময় এটা মনোযোগ দিয়ে খেয়াল রেখেছি এবং সেভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা এখন আসি যে হ্যাঁ, মন্ত্রণালয়ের আমলারা কোন একটা গোষ্ঠী কারা এটা করলো এবং যে কাজটা করা হয়েছে এটা খুব অন্যায় গরিব এবং কাউকে এরকম অন্যায়ভাবে আটক রাখা যায় না। এটা আমাদের যে বাংলাদেশের আইন আছে, আমাদের যে প্যানেল কোড আছে, এটা 342 এবং 347 দ্বারা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এটা খুবই অন্যায় এবং এটা বেআইনি এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। এবং তারপরে তার সাথে যে ধরনের আচরণ করা হচ্ছে, যে ধরনের ভিডিও ক্লিপস আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু আবার কাটা ক্লিপসও দেখতে পারি, যে যার মতো ইচ্ছা ক্লিপস দেয়, ইচ্ছা মানে তাদের মতামতটা তুলে ধরার জন্য। কিন্তু যে 7 মিনিটের ক্লিপটা আমি দেখেছি সেখানে বোঝা গেছে যে তার সাথে যে আচরণ করা হয়েছে এটা মানবিক আচরণ না এবং এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং সরকারের নার্ভ সেন্টার সচিবালয়ে 5 ঘন্টারও বেশি সময় ধরে একজন সিনিয়র সাংবাদিক, যিনি আন্তর্জাতিক এবং জাতীয় অনেকগুলো পুরস্কার পেয়েছেন এবং যাকে আমরা অনেকেই চিনি, তাকে এইভাবে আটকে রাখাটা খুবই অন্যায় হয়েছে এবং এটার একটা বিচার এবং বিহিত হওয়া উচিত। সেটা নিশ্চয়ই আমাদের সাংবাদিক। আবু আলম সাহেব, যদি আন্তর্জাতিক স্বীকৃতি না থাকতো, অ্যাওয়ার্ড না থাকতো, তাহলে একটা সাধারণ সাংবাদিককে কি এভাবে আটকে রাখাটা জায়েজ হতো? আমরা যেহেতু রোজিনার সম্পর্কে কথা বলছি, এজন্য আমি ওটা বললাম। আমরা ওভারঅল জায়গাটা নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, রোজিনা আমাদের অবশ্যই, হ্যাঁ জি, কোন নাগরিকের সাথে এই ধরনের ব্যবহার করা বেআইনি, পরিষ্কার কথা, আইন অ্যালাউ করে না। এখন আমরা জামিনের জন্য অপেক্ষা করছি, আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। জামিনের ব্যাপারে তো জ্যোতির্ময় বলেছেন যে কি কি কারণে তার জামিন দেওয়া যেতে পারতো, সবই আমরা শুনলাম এবং তারপরে আমাদের অপেক্ষা আছে। এবং এই ধরনের এটা যে নজিরবিহীন এরকম না, তবে বাংলাদেশে 50 বছরের মধ্যে কোন সাংবাদিককে আপনার সিক্রেট অ্যাক্ট 1923, যেটা 98 বছরের পুরানো আইন, সেটা ব্যবহার করা হয়নি। এই প্রথম রোজিনার ক্ষেত্রে এটা ব্যবহার করা হলো। এবং হ্যাঁ, কোর্ট জামিন দেবেন, কোর্টের জামিনের ব্যাপারে তার অবশ্যই সময় নেওয়ার অধিকার আছে। সাধারণত আমরা এফএক্স কোর্ট, বড় কোর্টে যখন দেখি, শীর্ষ কোর্ট, এরকম ভারতে বাংলাদেশে শীর্ষ কোর্টের অনেক সময় 1 দিন 2 দিন সময় নেন অনেক ডকুমেন্ট দেখার জন্য। এখানে কোর্ট মনে করেছেন তিনি আরো ডকুমেন্ট দেখবেন, সেজন্য রোববার পর্যন্ত তিনি এখন কারণ অন্তরালে থাকবেন। আমি যদি ফরিদার কথাগুলো শুনে থাকি, তাহলে আমি কিন্তু দেখছি যে ফরিদা যাদের সাথে কথা বলেছেন, আমাদের প্রেস ক্লাবের সভাপতি, তিনি কিন্তু প্রত্যেকের কাছ থেকে একটা আশা পেয়েছিলেন যে আজকে জামিন হয়ে যাবে। আমি জানি না ওরা কিভাবে এই আশাটা দিলেন তাকে। এবং আমি তাদের বক্তব্যটাকে যদি দেখি, যেমন ধরেন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য যদি আমি দেখি, এক লাইন যদি দেখি, তিনি বলেছেন নিরপরাধ হলে ন্যায় বিচার পাবেন। আপনি খেয়াল করেন বক্তব্যটা, এবং ন্যায় বিচার পাবেন। তার আপনার তথ্যমন্ত্রী বলেছেন তিনি যাতে জেলখানায় কোনো ধরনের অবস্থার সম্মুখীন না হন, তার জন্য কোনো অসুবিধা না হয়, সেটা আমরা দেখছি। তো আমি যখন সরকারের বক্তব্যগুলো ফলো করি, তখন দেখি যে সরকার, যে স্বাস্থ্যমন্ত্রীর কথা বললেন তার কথা তো ক্লিয়ার, এটা আমি জানতাম না, যেহেতু এটা দুজনের মধ্যে আলাপ ছিল এবং আজকে আমি জানতে পারলাম। তো আমরা দেখছি যে আমাদের যারা নীতি নির্ধারক, তারা এই মামলায় রোজিনাকে ন্যায় বিচার পাওয়ার পরিবর্তে কি তাকে এমন একটা ব্যবস্থার মধ্যে ফেলছে যে আমরা এক হাত দেখিয়ে দেই রোজিনাকে, কেন তিনি এসব নিয়ে নিউজ করেন, কেন সাংবাদিকরা আমাদের দুর্নীতি নিয়ে কথা বলেন, আমাদের অনিয়ম নিয়ে কথা বলেন, এবং যে নথিগুলোর কথা বলা হলো সেগুলো
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এমন নথি না যেটার সাথে রাষ্ট্রের সিকিউরিটি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর যে আইনের কথা বলা হচ্ছে, যে আইনটা প্রথম প্রয়োগ করা হলো, আমি 379 এবং 411 নিয়ে কথাই বলতে চাই না, কারণ একজন নারী সাংবাদিক যাকে আমরা সবাই চিনি তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা খুবই হাস্যকর। আমি যদি সিক্রেট অ্যাক্টেই যাই, তাহলে সিক্রেট অ্যাক্টটা মূলত যে সময় করা হয় এবং তারপরেও সিক্রেট অ্যাক্টের যতটুকু পরিবর্তন করা হয়েছে পুরাটাই হলো এসপিএনওদের বিরুদ্ধে, গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে। এবং গুপ্তচর বৃত্তি তখনই সংগঠিত হবে যখন আপনি রাষ্ট্রের ডকুমেন্ট এবং রেস্ট্রিক্টেড এরিয়া নয়, একেবারে যে এরিয়াটা নিষিদ্ধ এলাকা সেখান থেকে ডকুমেন্ট, ডিজাইন, পাসপোর্ট, কোনো ছবি, কোনো অস্ত্রাগারের ছবি, এসব নিয়ে যখন আপনি শত্রুপক্ষের কারো কাছে হস্তান্তর করবেন তখনই কিন্তু এই আইনটা প্রয়োগ করার সুযোগ আছে। তো এখানে আমি যে পুরা ঘটনাটা যখন আমরা দেখি, যখন জাতি দেখে, তখন জাতি নিশ্চয়ই বিস্মিত হয়। একজন সাংবাদিক, তাকে 5 ঘন্টার বেশি আটক রাখা হলো, তারপরে শাহবাগ থানায় নেওয়া হলো, তারপরে আপনি সিগন্যাল বানালেন একটা সময় 5 ঘন্টা পরে, এবং সাক্ষ্য আইন অনুযায়ী আপনি কোনো লোকজনকে ডাকলেন না, নিরপেক্ষ এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া তাকে বডি সার্চ করলেন এবং কারা করলেন, সব কিছু যদি আমরা একসাথে দেখি এবং আজকে জামিন না পেয়ে রবিবারে জামিন পাওয়া পুরো একটা চিত্রকল্পের মতো, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। সুতরাং এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটবে এবং এইটার জন্য স্বাধীন বাংলাদেশ হয়েছিল, এটার জন্য মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ অর্জন করেছি, ওই সব বিষয়ে তখন জনগণ প্রশ্ন করে। আজকে আমাকে একজন ফোন করেছে জামিন না হওয়ার পরে, সেটা বলে আমি শেষ করছি। ফোন করে জিজ্ঞেস করে, আপনাদের ম্যাজিস্ট্রেটরা এইসব আকাম করে কেন, একদম জাস্ট এই ল্যাঙ্গুয়েজ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আমাদের কোনো ম্যাজিস্ট্রেট, মানে আমি যেহেতু বিসিএস অ্যাডমিন সার্ভিসের লোক, আমাকে সেজন্য বললো। আমি বললাম, ভাই আমাদের তো কোনো এরকম এখন ট্রাই করার মতো ম্যাজিস্ট্রেট নাই, আমাদের মোবাইল ফোনে 2-1 জন ম্যাজিস্ট্রেট কাজ করে, এটা তো জুডিশিয়াল সেপারেশন এবং সবাই জাজ সাহেব এবং তাদের কাছে ক্ষমতা দেওয়া আছে। তখন উনি টেক ব্যাক করলেন, বললেন যে সেখানেও এই অবস্থা। এটা হলো মানুষের কমেন্ট। এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে যে জনমনে কি ধরনের মেসেজ আমরা দিচ্ছি। আর ভাবমূর্তির বিষয়ে তো পররাষ্ট্রমন্ত্রী কথাই বলেছেন, সেই বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, কিন্তু আপনি কথার মাঝখানে শুরুতে যে কথাটি বললেন জনাব আবু আলেম, যে সরকারি কর্মকর্তারা হচ্ছে গণকর্মচারী, অর্থাৎ তাদের কাজই হচ্ছে জনগণকে সেবা দেওয়া, রাষ্ট্রকে সেবা দেওয়া। কিন্তু এবং আমরা সেটাও বিশ্বাস করতে চাই এবং সেটাও আমরা জানি যে সবচেয়ে চৌকস, মেধাদীপ্ত, বুদ্ধিদীপ্ত এবং সবচেয়ে মেধাবীরাই কিন্তু আমলা হয়ে থাকে এবং তারা একটা রাষ্ট্র পরিচালনা করে, জনগণের স্বার্থে কাজ করে, দেশের জন্য কাজ করে। কিন্তু দিনকে দিন আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি বলি যে রোজিনা ইসলাম ইস্যুতে যে জায়গাতে আজকে রোজিনাকে কারাগারে থাকতে হলো এবং চৌর্যবৃত্তির অপরাধে সেই 58 বছর আগের সে আইন দিয়ে, সেখানে আমরা আসলে কি বলবো, কোন অপরাধ, আসলে কোন জায়গাটার আক্রোশ? আমলাতন্ত্রের আক্রোশ থেকে রোজিনার উপরে এই নির্মমতা নেমে আসলো, রাজনৈতিক আক্রোশ থেকে নেমে আসলো, নাকি আপনারা কিংবা আমরা যাকে বলছি রাষ্ট্রের সেবক, গণকর্মচারী, সেই আমলারা নিজেদেরকে রাজপুরুষ ভাবা শুরু করেছেন? যদি কোনো আমলা নিজেকে রাজপুরুষ ভাবেন বা জমিদার ভাবেন বা রাষ্ট্রের মালিক ভাবেন, সেটা খুবই অন্যায় এবং সেটা ভাবার কোনো কারণ নেই। কেন আমাদের সংবিধান এটা আমাদেরকে ভাবার কোনো সুযোগ দেয় না। আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে সকল সময় জনগণের সেবা করা, জনকল্যাণে কাজ করা একজন সরকারি কর্মকর্তা, কর্মচারী বা কর্মচারীর দায়িত্ব এবং কর্তব্য হবে। সুতরাং এখানে কোনো আক্রোশ থাকলে একটা ছোট গোষ্ঠীর আক্রোশ থাকতে পারে, যাদের হাতে ঘা লেগেছে রোজিনার এইসব নিউজ দেওয়ার ফলে, তারা হয়তো আক্রোশ থাকতে পারে, তারা ক্ষুব্ধ হতে পারেন, তারা হয়তো একটা প্ল্যান করতে পারেন এইভাবে তাকে ট্র্যাপ করার বা এইভাবে তার উপরে নির্যাতন করার, এটা করতে পারে। কিন্তু এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ বা আমাদের যারা সরকার পরিচালনা করেন এবং যারা আমলা আছেন প্রত্যেকেরই একদম, আমি তো আগেই বললাম যে সিট অফ দ্য গভর্নমেন্ট, নার্ভ সেন্টার, সেখানে 6 ঘন্টা ধরে একজন সাংবাদিক আটক থাকলেন এবং আমরা সবাই জানলাম না, ফরিদা অনেকের সাথে কথা বললেন এবং তারা কোনো অ্যাকশনও গেলেন না। এটা আমার কাছে খুব অবাক লাগছে। এটা গভীরভাবে এটা বিশ্লেষণ করা দরকার এবং এটাও একটা অনুসন্ধানী হতে পারে। আচ্ছা, কিন্তু আবু আলেম সাহেব আপনি যেটা বললেন যে ছোট্ট একটা গোষ্ঠীর আক্রোশ থাকতে পারে, তো ছোট্ট একটা গোষ্ঠীর এই এত বড় আক্রোশটা কি করে এত বড় হয়ে গেল? ছোট একটা গোষ্ঠী কি মন্ত্রী কিংবা সচিবের চেয়েও বড় কোনো সিন্ডিকেট, যে মন্ত্রী কিংবা সচিব কিংবা আরো ঊর্ধ্বতন মহলের নির্দেশে এই ছোট গোষ্ঠীটাকে নিয়ন্ত্রণে রেখে রোজিনাকে মুক্ত করতে পারল না? কিংবা একটা সহজ, যেটাকে আমরা সবসময় আপনাদের ভাষায় বলা হয় কূটনীতির ভাষায় জেন্টলম্যান সমাধানে আসা গেল না? সব পক্ষকে নিয়ে কেন পারা গেল না? না, আমি তো আপনাকে বললাম যে রাষ্ট্রের স্নায়ু কেন্দ্রে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, একজন সাংবাদিক যিনি প্রথম শ্রেণীর পত্রিকা এবং একেবারে নামকরা সাংবাদিক, তাকে যখন 5 ঘন্টার বেশি সময় আটক রাখা হয়, যখন প্রেস ক্লাবের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ আমাদের কয়েকজন মন্ত্রীর সাথে কথা বলেন, তাহলে ধরে নিতে হবে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন, আমাদের আইনমন্ত্রী জানতেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী তো জানেনই তার মন্ত্রণালয়ের ঘটনা, এবং তার পরে আপনার তথ্যমন্ত্রী জানতেন এবং আমাদের অনেক মন্ত্রী তার মানে জানেন, আমাদের সমস্ত এজেন্সি জানেন, এবং সবাই জানার পরেও
5 ঘন্টার বেশি সময় রোজিনাকে কিভাবে বেআইনিভাবে আটক রাখা হলো, এটা অবশ্যই বিচারের দাবি রাখে এবং এটা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে হবে। আমি এখন আপনাকে বলতে পারবো না যে কারা কেন কিভাবে এই কাজটা করেছে, এটাও একটা প্রতিবেদনের অংশ হওয়া উচিত বলে আমি মনে করি। জি জনাব আবু আলম থাকুন আপনি আমাদের সঙ্গে। আমি একটু শরীফুল হাসানের কাছে যেতে চাই। শরীফুল হাসান, শোনা যায় আমার কথা? শরীফুল হাসান, আমার কথা কি শোনা যাচ্ছে? ছোট্ট করে যেটা জানতে চাই শরীফুল হাসান, রোজিনা ইসলামের কাছে যে নথি ছিল সেই নথি যদি বাইরে চলে আসতো খবরের মাধ্যমে তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যেত। আজ পররাষ্ট্রমন্ত্রী যেটা বললেন সেটাতে কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হলো? ধন্যবাদ। অনেকগুলো আলোচনা হয়ে গেছে, আপনি এই পয়েন্টটা বললেন, আর সেই পয়েন্টে আমি গতকাল লিখেছি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা বাংলাদেশের 50 বছরে জাতিসংঘ উদ্বেগ জানালো। আমার মনে পড়ছে না গত 12-14 বছরে বাংলাদেশের কোনো ঘটনায় জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে কিনা। আচ্ছা, তার মানে আমাদের এখানে এমন একটা ঘটনা ঘটছে যার কারণে জাতিসংঘ উদ্বেগ জানাতে হয়, সেরকম একটা ঘটনা দেখে আমরা নিয়ে গেলাম। তো সারা পৃথিবীতে আজকে যে বার্তাটা গেল, ভাবমূর্তি সংকটটা গেল, আমার কাছে মূল সংকটটা এখানেই মনে হয় যে কোনো একটা ঘটনার সময় আমরা কি আসলে দেশের স্বার্থটা আগে দেখি, নাকি কখনো আমলাতন্ত্র তার স্বার্থ দেখে, কখনো সাংবাদিকরা তার স্বার্থ দেখে, বিচার বিভাগ তার স্বার্থ দেখে, পুলিশ তার স্বার্থ দেখে। এই যে যখন আমরা ব্যক্তি স্বার্থ বা কুচি কয়েকটা স্বার্থ দেখতে যাই তখনই বারবার ভুল বলা হয়ে যাবে, দেশের স্বার্থটা বারবার এভাবে ভুল উদ্ধৃত হয়। রোজিনাপার এই ঘটনাটাকে আমি তাই বলবো। রোজিনাপা আমার সহকর্মী ছিলেন, দীর্ঘ 10 বছর প্রায় আমরা পাশাপাশি কাজ করেছি। দেখেন, আমি নিজের সচিবালয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, আবু আলম স্যার সচিব ছিলেন। এটা খুব সাধারণ কথা, আমরা সচিবালয়ে যাই, এইভাবে নিউজ কালেকশন করি, একেবারে জ্যোতির্ময়তা আইনি ব্যাখ্যাও দিয়ে দিলেন। এবং অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মূল বেসিকটাই ছিল, যদি আপনি দেখেন, রাষ্ট্রের সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কোন নকশা, মডেল, পাসওয়ার্ড এগুলো আপনি দিচ্ছেন। এখানে তো সেগুলো কোনো কিছু হয়নি। আমরা যদি অতীতটাও দেখি, রোজিনাপার সাংবাদিকতা ক্ষুব্ধ হয়েছে কে? ক্ষুব্ধ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, ক্ষুব্ধ হয়েছে স্বাস্থ্যমন্ত্রী, কারণ কোটি টাকার দুর্নীতি, স্বাস্থ্য খাতে নানান অনিয়ম বাংলাদেশে তো আর কোন রিপোর্টার এত বেশি করে তুলে ধরেনি। খুব ক্ষুব্ধ হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে তারা সেই রোষটা প্রকাশ করতে দেখিয়েছেন। স্বরাষ্ট্র চাইনি, তথ্য চাইনি, কেউ চাইনি। স্বাস্থ্য মন্ত্রণালয় এই যে তার রোষটা দেখাতে চেয়েছেন ব্যক্তি রোজিনার উপর, তাতে কিন্তু ক্ষতিটা দেশের হয়ে গেছে। এবং বাংলাদেশের সাংবাদিকতা যে কত ধরনের সংকটের মধ্যে দিয়ে যায়, শুধু তো রাষ্ট্রীয় সংকট না, আমাদের গণমাধ্যমের ভিতরকার সংকট, মালিকানার সংকট, সংবাদপত্রের সংকট, এমন সংকটগুলোর মাধ্যমে আসলে আমরা এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম। 180টা দেশের মধ্যে বাংলাদেশের এই সদ্য প্রকাশিত রিপোর্ট অবস্থান 152, আফগানিস্তান বা পাকিস্তানের চেয়ে আমাদের অবস্থান পেছনে। তো এই ঘটনাটা কিন্তু সেটা কি ম্যান্ডেট করে যে আমাদের সাংবাদিকতার অবস্থাটা কি। খুব সহজ করে, কারণ যদি মুসলিকের যে ভিডিওটা খুব সহজ করে মন্ত্রণালয় এই ঘটনার সমাধান হতে পারত, সেটা না করে যে ক্রোধটা দেখাতে পেরেছি আমরা, তাতে আমরা বাংলাদেশকে যে কতটা ছোট করলাম সেটা যদি আমরা বুঝতাম। টিকার সংকট যদি রোজিনাপার রিপোর্টের কারণে হবে, টিকার সংকট ইতিমধ্যে হয়ে গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় তো টিকা পাঠানো বন্ধ করে দিয়ে গেছে। তো তখন কোন গোপন চুক্তিটা আপনারা করেছেন? আজকের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আরেকটা দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন রাশিয়া এবং চীনের দু দেশের সাথে টিকা নিয়ে যে সংকট হচ্ছে তার কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি কিন্তু পরিষ্কার করে স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী করেছেন। এবং এর আগেও যে ঘটনা আপনি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চীন রাশিয়া আগেও আগ্রহ দেখিয়েছিল, আমরা পারিনি। তার মানেটা যদি আমি বলি, কোভিডকালীন বা স্বাস্থ্য ব্যবস্থা যেটা ফুটে উঠছে সেই ব্যর্থতার জন্য কোথায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের বিচার হওয়ার কথা, উল্টো আমরা দেখলাম তারা তাদের অপকর্মটা ঠেকানোর জন্য একজন সাংবাদিককে যেভাবে গলা টিপে ধরার চেষ্টা করলো। এবং জ্যোতির্ময় আরেকটা কথা বলেছেন, বাংলাদেশে বিচার হওয়ার আগে কাউকে 1 বছর 6 মাস এই যে জেলখানায় থাকতে হয়, আগামী রোববার মানে হচ্ছে 1 সপ্তাহ কিন্তু রোজিনাপার জেলখানা হয়ে যাবে। সোমবারের ঘটনা ঘটেছে, রোববারে হলে জামিন হতে হতো সোমবার, তার মানে এই যে 1 সপ্তাহ তার জেলখানা হয়ে যাবে, এই 1 সপ্তাহ বিনা কারণে। এবং রাষ্ট্রের সবাই জানে, বিচার বিভাগটা আরম্ভ করে আমরা তো সবাই জানে এই মামলা টিকবে না, কারণ পৃথিবীর কোথাও অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে বাংলাদেশের প্রথম মামলা, ইন্ডিয়াতে 2টো মামলা করেছে, একটাও টিকে না। এই রাষ্ট্রের সবাই জানে যে এই আইন টিকবে না। এই আইন সে দেশেই তো আইন ব্যবহার করা হয় না ব্রিটেনে। আমার কাছে মনে হচ্ছে মূল জায়গাটা হচ্ছে রোজিনাকে 7 দিন জেলে রাখো, আমাদের ক্ষোভটা মেটাও। এই ক্ষোভটা ব্যক্তির স্বার্থের ক্ষোভ, ব্যক্তির স্বার্থের ক্ষোভ মেটাতে গিয়ে আমরা বাংলাদেশকে, সেই প্রশ্নটাই আমি আপার কাছে রেখেছিলাম শরীফুল হাসান, আমি রাখবো আপার কাছ থেকে যাবার আগে আমি কিন্তু ওটাই রেখে গেছিলাম। আপা যখন স্বাস্থ্যমন্ত্রী, আপা আমি এই প্রশ্নটা করছি না, কিন্তু আপনার কাছে কি মনে হয়েছে সেটা কি শুধুমাত্র যেটা আবু আলম সাহেব বলছে, শরীফুল হাসান বলছে যে ব্যক্তি স্বার্থের ক্ষোভ, একটি মন্ত্রণালয়ের ওই ক্ষোভের কারণেই কি আজকে রোজিনা ইসলামের জামিনটা হলো না? এটা অনেকগুলো ঘটনা আমরা পর্যালোচনা করতে পারি। আপনি দেখবেন যে এই ঘটনার পরে
যখন সাংবাদিকরা তাদের প্রেস কনফারেন্স বয়কট করলো, তারা একটা বিজ্ঞাপন দিয়েছে কিন্তু, হ্যাঁ দিয়েছে মন্ত্রণালয়। তো সেখানে তার যে মানে ওটার যে ভাষা, বিজ্ঞাপনের ভাষা কিন্তু যে তাদের যে স্বাস্থ্য অধিদপ্তর মানে সেবা বিভাগে যারা কাজ করছেন তাদের পক্ষে সাফাই গাওয়া, কিন্তু এটাকে একজন জনপ্রতিনিধি হিসেবে উনি কি তাদের সবার দায়িত্ব কি তিনি নিতে পারেন কিনা? তিনি তো জনগণের প্রতিনিধি। এই প্রশ্নটা কিন্তু এখানে এই প্রশ্নটা চিন্তা করলেই কিন্তু অনেক উত্তর পাওয়া যায়, কারণ তিনি একেবারে ভালোভাবে বলছেন যে আমার এরা এইসব কাজ করে না, এটা উল্টো রোজিনা ইসলাম অনেক খামচি দিয়েছেন আরও কি এই ধরনের কথা বলেছেন। এবং সেদিন আমার সঙ্গে যখন কথা হয় তিনি তখন কিন্তু যেটা বলছিলেন যে রোজিনা ইসলাম অপরাধ করেছে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে এটা কোনো ব্যক্তির ক্ষোভ কিনা বা কি, যেটা আবু আলম সাহেব বলছে যে গুটি কয়েক মানুষের ক্ষোভ, এখন এটা হলো আমরা ঠিক জানি না, কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই ধরনের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে তার উপর যে আক্রোশ, তার গলা টিপে ধরা এবং খুব নিম্ন লেভেলের কিছু কর্মকর্তা দিয়ে, তারা কর্মচারী দিয়ে, এবং যারা সাংবাদিকই জানে না, চেনে না, আপনি কিসের সাংবাদিক, কোথাকার সাংবাদিক, যে রোজিনা প্রতিদিন সচিবালয়ে যায়, সে তার ভিড়টাই কিন্তু সচিবালয়ের রিপোর্টই সে একটার পর একটা মানে ইনভেস্টিগেটিভ রিপোর্ট সে করেছে। সেইখানে তাকে যে হয়রানিটা যারা করলো, তো এইসব প্রেক্ষাপট চিন্তা করলে মনে হয় যে একটা ক্ষোভ হয়তো তার উপর আছে। এখন এই ক্ষোভটা কি পুরো মন্ত্রণালয়ের কি কারো কোনো ব্যক্তি, এটা আমরা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কারণ আমরা ধরে নিতে হবে যে এই মন্ত্রণালয়ের অনেক রিপোর্ট প্রকাশ হয়েছে, এই জন্য হয়তো কোনো ক্ষোভ আছে। আপনি এতজন মানুষের সাথে, ঊর্ধ্বতন মন্ত্রীদের সাথে কথা বলেছিলেন, মাননীয় তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সকলের সাথে কথা বললেন, আইনমন্ত্রীর সাথে দেখা করলেন, ফোনে সবার সাথে কথা হচ্ছে, কিন্তু এত আশ্বাসের পর কোন একটা জায়গাতে যে কেন ব্যর্থ হয়ে গেলেন? না, আশ্বাস তারা বলছে আশা করি হয়ে যাবে, কারণ আইনমন্ত্রীকে আমরা সরাসরি বলছি যে জামিন হবে কিনা, এরকম বলে যে দেখেন আমার জায়গা থেকে আমি তো মন্ত্রণালয়ের দায়িত্ব, আমি তো আর বলতে পারি না যে জামিন হবে কি হবে না, এটা আদালতের এখতিয়ার। এটা আদালতের গল্পটা তো পরে আসলো, যতক্ষণ 5 ঘন্টা, সেই 5 ঘন্টার ওই কক্ষ থেকে তাকে কেন বের করে আনতে পারলেন না আপনারা? সেই জায়গাটা কেন থানা, তারপরে কেন কারাগার যেতে হলো? এই যে তারা আসছে যে এখনই বের হয়ে যাচ্ছে, সবাই ধরে নিয়েছে এই তো এখনই বোধহয় বের হয়ে যাচ্ছে, কিন্তু যখন সর্বশেষ আমি শুনলাম যে সে তখনও মানে বের হতে পারে নাই, মানে আমি যারা আমাদের কিছু সহকর্মী, মেয়ে সহকর্মী, আমি বলতে চাই যে মেয়েরাই কিন্তু দ্রুত এগিয়ে গেছে, তারাই কিন্তু দরজা ধাক্কা দিয়ে তারাই ঢুকেছে, কিন্তু যারা এখন অনেকে আন্দোলন করছেন সচিবালয়ের অনেকেই আশেপাশেই ছিলেন, করেন, তারা তখন কিন্তু বলছেন যে ওনারা বুঝতেই পারেন না আসলে কি হচ্ছে বা কি, কিন্তু আমাদের মেয়েরা বাইরে থেকে ছুটে গিয়ে তারা কিন্তু যে দরজা মানে ধাক্কা দিয়ে সেখানে ঢুকেছে, দেখে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কর্মচারী আর রোজিনা একা সে নিচে পড়ে আছে। তো তারা বলতেছিল আপা তো বিছানা নিচে পড়েছে, অসুস্থ, কিছু করতে পারছি না। আমি তখন অবাক যে আমাকে তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে উনি চলে যাবে, মানে বের হয়ে যাচ্ছে। সবাই যখন এরকম কথা বলার পরে হয় নাই, আমি আসলে কি করব বুঝে উঠতে পারি নাই। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে তাকে দ্রুত হাসপাতালে নেন, যে যেখানে যেভাবে পারেন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন, কারণ তার প্রয়োজন ছিল হাসপাতাল সেই মুহূর্তে। কিন্তু তারা তখন কিন্তু তাৎক্ষণিকভাবে মানে এর পরপরই আমি মানে যেটা আমাকে পরে ওরা বলতেছে যে হ্যাঁ আপা গাড়িতে উঠাচ্ছে, হাসপাতালে নিবে, নেওয়ার কথা বলে গাড়িতে ওঠানোর সময় পুলিশের গাড়িতে যখন উঠালো, মেয়েরা বললো যে তাকে পুলিশের গাড়িতে কেন উঠাচ্ছেন? তখন বললো যে থানায় গেলে তো পুলিশের গাড়িতে উঠতে হবে। তখন তারা বুঝতে পেরেছে। মানে আপনি একের পর এক সকলের সঙ্গে যখন ফোন করছিলেন এবং তাদের কথার উপরে ভরসা রেখে আস্থা রেখেছিলেন যে রোজিনাকে ওখান থেকে একটা সমাধান হয়ে যাবে। আরেকটু যোগ করতে চাই যে আমি যে কথাটা একটু আগে বলতে চেয়েছিলাম যে হ্যাঁ কেউ কোনো অন্যায় তাদের দৃষ্টিতে, আমি নিজের কথা আমি বলছি না, আমি বলছি যে তারা যদি মনে করে যে সে একটা অন্যায় কাজ করেছে, ঠিক আছে, তো তারা তাকে অ্যারেস্ট করবে কিংবা আদালতে কোর্টে দিবে কিংবা পুলিশে দিবে, যাই দিবে, 6 ঘন্টা কেন তাকে আটকে রাখলো? তাদের তো উচিত ছিল আমি যখন কথা বলছি আমি বলতে পারতো আপনারা আসেন, কি অন্যায় করেছে দেখেন, বা অন্য সাংবাদিক নেতাদের ডাকতে পারতো, আমাদের সিনিয়র নেতারা তো আছেন, অনেকেই আছেন, তাদেরকে বলতে পারতেন যে আপনাদের এরকম অবস্থা করেছে, আপনারা একটু আসেন।
তারপরে একটা ব্যবস্থা করতে কিন্তু আপা সেই জায়গাটা জানতে চাই, আপনি যে কথার মাঝখানে বললেন যে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু তার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের চাপাই গিয়ে একটা বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপনও তিনি দিলেন, ছেপেছে অনেকে, কিন্তু সে কিন্তু তার দায়িত্বটা পালন করলেন, ছাপাই গেলেন, বাঁচাতে চাইলেন এবং বাঁচিয়ে দিলেন তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে। কিন্তু এখন প্রশ্ন এসে যায়, 6 ঘন্টা রোজিনা ইসলাম সেই মন্ত্রণালয়ের কক্ষে আটক আছে যে নথি চুরির অপরাধে। উনি তো বলছেন যে আধা ঘন্টা, উনি তো বলছেন আধা ঘন্টা। কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি কিন্তু তার আইনমন্ত্রী তার কর্মকর্তাদের পক্ষ নিয়ে ছাপাই গিয়ে তিনি বিজ্ঞাপন দিলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এতক্ষণ রোজিনা ইসলাম যে আটক আছে, সেই আটক থাকার পরও আমাদের যারা আমাদের অভিভাবক নেতারা আছে, সাংবাদিক নেতারা, তারা তাদের দায়িত্বটা কি পালন করেছেন? আপনি বলছেন ছোট ছোট মেয়েরা, একদম মাঠের সাংবাদিকরা, তারা গিয়েছে, দরজা খুলেছে, তারা দরজা ভেঙে কথা বলেছে, তাকে নিয়ে আনা, কিন্তু বাকিরা কোথায় ছিল? মন্ত্রী কিন্তু তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমাদের বড় অভিভাবকরা, সাংবাদিক নেতারা কি তাদের পুরোপুরি দায়িত্ব পালন করেছেন? সেটা তো আমি সবার দায়িত্ব নিতে পারবো না। আমি আমার জায়গা থেকে আমি যতটুকু, আপনি কতটুকু সহযোগিতা পেয়েছেন আর বাকিদের কাছ থেকে? আমি আমার যতটুকু কথা বলার, যতটুকু করার করেছি, আমি অনেককে যোগাযোগ করতে পাই নাই, কারণ তারা শুনেছে, তারা আমাকে প্রথম আলোয় ঘটনাটা জানিয়েছে এবং তারা অনেককেই জানিয়েছে। আমি শুনেছি, তারা আমাকে বলেছে অনেককেই জানিয়েছে। নিশ্চয়ই শুধু আমাকে, আমি মনে করি আমার চেয়ে আরো অনেক সিনিয়র নেতারা আছেন, তো তাদেরকেও নিশ্চয়ই তারা জানিয়েছেন এবং তারা বলেছেন যে তা জানিয়েছে। আমার যোগাযোগ করার কিছু নাই এখানে। আমি আমার কাজটুকু, আমি আমার একেবারে আমার মনে মানে কি বলে ফিলিংস থেকে, যে মানে ও আটকে আছে এখন, মানে আমি মানে দিশেহারা, কি করব, কাকে ফোন দিব, কিভাবে, একের পর আমি কিন্তু ফোনের মধ্যেই আছি, কারণ মন্ত্রীরা তো ফোন সবসময় তো পাওয়া যাচ্ছে না, পরের দিকে তো ফোন ধরছেনই না। যাই হোক, পরে কিন্তু পরের দিন আমরা আবার যোগাযোগ করেছি যে ঘটনাটা যখন এই ঘটেছে, আসলে এটা কল্পনার বাইরে। আমার মনে হয় আমাদের নেতারাও হয়তো কল্পনার বাইরে ছিল যে আসলে সে এতক্ষণ আটকে থাকবে, হয়তো সে এখনই বের হয়ে যাবে বা কিছু। নেতারা কেন কল্পনা করতে পারলেন না যে এই ঘটনা এত দূর যেতে পারে, এত দূর যাওয়ার মতো এই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যেতে পারে? কেন কল্পনা আসলো না? আমি জানি না তাদের কল্পনা কেন, আমার কল্পনাতেও কেন আসলো না? আমি এতক্ষণ তো মানে চিন্তাই করা যায় না। মনেই হয়েছিল সরকারের কোনো মন্ত্রী আমাদের এরকম কাজ করতে পারে না, এরকম কাজ করতে পারে না। একটা স্বাধীন দেশে দেখেন, যখন আমাদের দেশে, আমি রোজিনা ইসলাম একজন সাংবাদিক, তিনি প্রতিদিন সচিবালয় যান, তিনি কাজ করেন সেখানে। তার বেলায় মানে এই যে আপনি বললেন যে ছোট সাংবাদিক কিংবা বড় সাংবাদিক, যে বিখ্যাত আলম ভাই যেটা বললেন, এই কারণেই যে তাকে তো সবাই চেনে, তার ফেস ভ্যালু আছে, তাকে চিনে না, তাকে প্রশ্ন করতে পারে যে আপনি কোথা থেকে আসেন, কেন আসছেন, আপনাকে আটকে রাখলাম, তারপরে তাকে আটকে রেখে তাকে জেরা করা। কিন্তু তার বেলা এটা হবে, এটা আসলে কল্পনার বাইরে। তারপর আমি যখন শেষ মুহূর্তে এটা ঘটেই গেল, পরে সকাল থেকে তো আমি আবার আমার সব ম্যানেজিং কমিটি সবাইকে বললাম তাড়াতাড়ি আসো, আমাদের একটা কিছু করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো পায় নাই, কিন্তু কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট পায়নি। আমি ফোন দিয়েছি বারবার, কিন্তু কোনো ফোন রিসিভ করেননি। বাট আমি সোজা সচিবালয়ে চলে গেছি। আমরা যে কয়েকজন ছিলেন, আমি বলছি চলো সচিবালয়ে, সোজা চলে তার রুমে চলে গেছি যে আমাদেরকে এখন আপনি এই ঘটনাটা ঘটেছে, এখন তার নিশ্চয়তা দিতে হবে, তার উপর যেন জেলখানায় পাঠানো হয়েছে, কোনো জামিন দেওয়া হয়নি, কোনো রকম মানে ফার্দার কোনো নির্যাতন যেন না। রবিবার ছাড়া আর কি কোনো বিকল্প আছে নাকি 2 দিন এখন অপেক্ষা? মানে যেহেতু শুক্র শনিবার তো কোর্ট বন্ধ থাকে, আর কোনো তো বিকল্প কিছু তো নেই। আমি আইনের বিষয়টা তো আমি বলতে পারি। রবিবারে কতখানি ভরসা রাখতে চান, কতখানি আস্থা আবার রাখতে চান? আজকে যেমন রেখেছিলেন, মানে এই আজও তো আস্থা ছিল, পূর্ণ আস্থা ছিল যে আজকের অনাস্থার জায়গাটা, যে চিত্রটা দেখলাম, সেখান থেকে রবিবারের জন্য কি অনাস্থা তৈরি হয়েছে, নাকি সেখানেও শুরুর দিনের মতো আস্থা আপনি রাখতে চান? আমি আস্থা রাখতে চাই এবং আমি মনে করি যে বারবার তো সেখানে তরি ডুবে যাচ্ছে না, আস্থা, তারপরেও মানুষ আশা নিয়ে বাঁচে, সবকিছু আশা নিয়ে মানে বাঁচতে হয়। আমি আস্থা রাখতে চাই এবং আইন আদালতের প্রতি আমার শ্রদ্ধা আমি রাখতে চাই। আমাদের আইন তার নিজস্ব গতিতে চলবে, আমি এটা মনে করি। যে আজকে কোন কারণে এটা আদালত বলতে পারবে যে তাদের কোনো রকম, এটা আমি জানি না, আমি যেহেতু কোর্টে ছিলাম না। আমি আশা করি যে যেহেতু আমাদের মন্ত্রীরা বারবার বলছেন রোজিনা সুবিচার পাবে, তো আমিও প্রত্যাশা রাখতে চাই যে সুবিচার পাবে। এবং আমি আরেকটা কথা এখানে বলতে চাই, শুরুর দিন থেকে তো আপনাকে আশ্বাস দিচ্ছেন মাননীয় মন্ত্রীরা সুবিচার পাবে, সেই সুবিচার পেতে আমি মনে করি না শেষ হয়ে গেছে, সুবিচার পাওয়ার সময় শেষ হয়ে গেছে আমি মনে করছি। কারণ আমি মনে করি যে আজকে যে আইনে রোজিনা ইসলাম আটক হয়েছেন, এটা কিন্তু বাংলাদেশে কখনো হয়নি। ব্রিটিশ আমলে তৈরি করা 1923 সালের একটি আইন, এবং যে এজাহার দায়ের করা হয়েছে এটার সাথে এটার কোনো মিল নাই। আমি মনে করি যে এই আইনের যে প্রক্রিয়াটা চলবে, মামলা চলবে,
যেহেতু মামলা হয়েছে, এটা হয়তো সাংবাদিকদের জন্য একটা ভালো কিছু হতে পারে যে এই আইনটি পুরোপুরি বাতিল হবে এবং রোজিনা হয়তো যে নিরপরাধ প্রমাণ করে তিনি মাথা উঁচু করে হয়তো বের হবেন, আমি সেই প্রত্যাশা করি। অবশ্যই রোজিনা ইসলাম নিরপরাধ প্রমাণিত হবে, মাথা উঁচু করে আসবে, এবং এই মুহূর্ত পর্যন্ত রোজিনার কোনো মাথা নিচুই হয়নি, মাথা আগে চেয়ে বেশি উঁচু হয়ে গেছে। সবচেয়ে বড় কথা যে জায়গাটায় দাঁড়িয়ে থাকতে হবে যারা এই কাণ্ডটা ঘটালো তাদের। আমরা শুরু থেকেই আমি বারবার কেন আমরা মন্ত্রীর সঙ্গে দেখা করেছি, কিন্তু একটা দাবিতেই আমরা আইনমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি, বলেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা দিয়ে ওই তদন্ত চলবে না, নিরপেক্ষ তদন্ত কমিটি করতে হবে, অন্য মন্ত্রণালয় দরকার হলে মানে অন্য বিভিন্ন সেক্টরে মানে প্রতিনিধি নিয়ে আপনাদের তদন্ত করতে হবে, সাংবাদিক প্রতিনিধি থাকতে হবে, কিংবা আইন মন্ত্রণালয় নিজের উদ্যোগে সেটা করতে হবে। আইনমন্ত্রীকে বারবার এই কথাটা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, ওনারা আমাদেরকে তো খুব ভালো করে আশ্বাস দিয়েছেন। আমি আবারও সেই জায়গায় যেতে চাই, ভরসার জায়গায় রাখতেই হবে, যেতে চাই যে ঠিক আছে, কিন্তু তদন্ত তাদের বিরুদ্ধে হতে হবে। আমি মনে করি যে রোজিনার বিরুদ্ধে যেমন মামলা হয়েছে, সে অপরাধ করেছে, তারা বলছে এই, আমরা তো সবাই দেখছি যে ওই মন্ত্রণালয়ে যারা কাজ করে সেদিন যা ঘটনা ঘটেছে তারা অনেক বড় বেশি অপরাধ করেছে, তাহলে তাদের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত। এখন পর্যন্ত হয়নি, সেটা হওয়া উচিত। আমি আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা যেটা বলছে যে মামলার তো কতগুলো মেরিট থাকে, এ থেকে যে কারা করলে কোনটা বেশি ভালো হয়, ওনাদের যেটা যে এটা তার ফ্যামিলি কিংবা তার প্রতিষ্ঠানে। একটু দেখি ব্যারিস্টার জ্যোতির্ময় আছে কিনা আমাদের সঙ্গে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি কি আছেন আমাদের সঙ্গে? যে বিষয়টা আপনার কাছে একদম শেষ প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে এফআইআর এ যা আছে সেটা আপনি দেখেছেন, আমরা শুনলাম আপনার থেকে, আমরা তো আইন কানুন এত বুঝি না, এবং সবচেয়ে বড় বিষয় যেটি নিয়ে আলাপ করছি সেটা কিন্তু আইনি জিনিস নিয়ে আমরা কথা বলছি, কিন্তু সবচেয়ে বড় কথা যে ঘাপলাযুক্ত মামলাটি হয়েছে সেটা তো রবিবার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং সকলেই ভরসা রাখছে, কিন্তু আমরা যদি জানতে চাই যে রবিবারের ভরসার জায়গাটুকু যে প্রেক্ষাপট চিত্র আপনি দেখালেন সেখানে আমরা কতখানি আশা রাখতে পারি? দেখুন, আমরা আশা যদি না থাকতো তাহলে আদালতে গিয়ে আসলে এই লড়াইটার কোনো প্রয়োজনই ছিল না। আমরা যেটা খুব রিজনেবলি আদালতের সামনে উপস্থাপন করেছি যে মামলার মধ্যে কোনো মেরিটই নাই, বরঞ্চ এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন ছাড়া কিছুই না, একদম উদ্দেশ্য। এই মামলার কোনো মেরিটই নেই ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, কিন্তু তারপরও 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সেটা হচ্ছে কি কারণে হচ্ছে এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। এখন হচ্ছে আইনগত কিছু প্রসেসও এখানে আছে। উনি যেহেতু দেখতে চেয়েছেন, আমি যতদূর শুনেছি, আমি যদি শুনানির পরপরই চলে এসেছি, যে আদালত বোধহয় বলেছেন যে প্রসিকিউশন পক্ষ থেকে কিছু ভিডিও এবং অন্যান্য কিছু তথ্য জমা দিতে চেয়েছেন, সেগুলো জমা দেওয়ার জন্য উনি বলেছেন। কিন্তু আমাদের এভিডেন্স অ্যাক্ট যেটা এখনো পর্যন্ত আছে, সাক্ষ্য আইন, সেই সাক্ষ্য আইনের 24 এবং 25 ধারা অনুযায়ী যে সমস্ত ভিডিও এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিক করা হচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা আরেকটা চূড়ান্ত পর্যায়ের নোংরামি, এইটাকে আসলে এভিডেন্স হিসেবে কনসিডার করারই আইনগতভাবে কোনো সুযোগ নেই। এগুলো বাংলাদেশের আইনি ব্যবস্থাতেই অনেক বছর ধরে টেস্টেড কেস, এটা এমন না যে আমি নতুন গল্প শোনাচ্ছি। সুতরাং এই সমস্ত এভিডেন্স গুলোকে এই পর্যায়ে এমন ভাবে এটা দেখার সুযোগ নেই। প্লাস আমাদের এভিডেন্স একটা এখনো পর্যন্ত খুবই সেকেলে, 1872 সনের আইন ভিডিও এভিডেন্সটাকে যে এভিডেন্স হিসেবে অ্যাকসেপ্ট করবে, সেটা অ্যাডমিসিবিলিটি তৈরি করার জন্য পুরো এভিডেন্স একটাকেই পরিবর্তন করতে হবে, যেটা নিয়ে অনেক বছর ধরে আমরা কথা বলছি, কিন্তু এখনো হয়নি। ফলে এই সমস্ত সো কল্ড থার্ড পার্টি এভিডেন্স গুলোকে ওনারা যে আদালতে প্রডিউস করতে চাইছেন প্রসিকিউশন থেকে, সেগুলো আসলে খুব একটা ধোপে টিকবে না, এবং এগুলো টেস্টেড কেস, উই আর কনফিডেন্ট অ্যাবাউট ইট। সো আমরা অ্যাটলিস্ট হোপফুল, বিচার ব্যবস্থা এবং বিচারক সবকিছুর উপরেই আমরা আস্থা রাখতে চাই বলেই এই বিচার ব্যবস্থায় আমরা নিজেদেরকে সাবমিট করে আমরা সেখানে গেছি, আমরা এটাকে মেনে নিয়েই সেখানে গেছি এবং সেটাই আমরা করি, এটা আমাদের প্রফেশনাল রেসপন্সিবিলিটিও। কিন্তু ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া যে জায়গাটা একটু জি জি বলুন। আমরা আশা করতে চাই যে রবিবার আমরা কোনো আশাপ্রদ রেজাল্ট আশা করি পাবো। আমরা সকলের মতো, ফরিদা আপার মতো, সবার মতো করে এবং দেশ জুড়ে সবাই প্রত্যাশা করছে, আইনের প্রতি আমরা পূর্ণ আস্থাবান এবং আস্থা রাখতেই চাই, রবিবারে ভালো খবর পাওয়া যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই খবরটা পাওয়ার আগে মাঝখান থেকে যে খবরগুলো আমরা দেখতে পাচ্ছি, রোজিনা ইসলামকে যদি সেই 98 বছরের আইন দ্বারা যে
নথি চুরির অপরাধে তাকে যদি গ্রেপ্তার দেখানো হয়ে থাকে, তাহলে তো আমরা একই দেখতে পাচ্ছি যে কয়েকদিন গতকাল থেকে কিছু ফোন আলাপ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার আপনার ফোন আলাপে আড়ি পেতে যেগুলো ফাঁস করা হচ্ছে, সেটাও কি আইনসঙ্গত নাকি এটাও আইন বহির্ভূত? একটা অন্যায়কে ঢাকার জন্য এটাকে আরেকটা অন্যায় করা হচ্ছে না? ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস করে এটা দিয়ে আসলে কি বোঝানো যাচ্ছে, সেই জায়গাটা একটু আমরা জানতে চাই। এটা অবশ্য যদিও নতুন গল্প না, এটা আমরা প্রায় দেখি ফোন আলাপ ফাঁস হয়ে যায়, কিন্তু এটা যে দেখলাম যে রোজিনারই আরেকজন সহকর্মী তার বাবার সাথে কথা বলছেন, অর্থাৎ ব্যক্তিগত আলাপচারিতা, সেটাও কিন্তু এখন মানুষের মুঠোফোনে, সেটা দিয়ে আমরা কি বুঝবো? যে এটাতে আপনার খুবই এটা সিরিয়াস ক্রিমিনাল অফেন্স। আমি মনে করি যে সাবিহারই উচিত হচ্ছে আইনগত ব্যবস্থা এখানে নেওয়া। যিনি তার ফোন আলাপ, সাবিহার ফোন আলাপ এখানে ফাঁস হয়েছে, তার উচিত হচ্ছে আইনি ব্যবস্থা নেওয়া। কারণ আমাদের সংবিধান ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তার নিশ্চয়তা দিয়েছে এবং সেটা আনকোয়ালিফাইড, অর্থাৎ কোনো শর্তের অধীন নয়। অন্যান্য অনেকগুলো অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে যেগুলো অনেক শর্ত আরোপ করা হয়েছে, শর্তগুলো ফুলফিল করলে আমাদের এই অধিকারটা হয়। কিন্তু এই যে ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তা, সেখানে আসলে এরকমের কোনো শর্তের অধীন করা হয়নি। কোন রকমের আইন, আমাদের যে প্রশ্নটা আসলে অনেকদিন ধরেই আগে থেকেই তোলা উচিত ছিল, সেটা হচ্ছে যে এই যে আমার আপনার ফোন আলাপ, যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে আপনাকে কোনো একটা বিষয় নিয়ে ফোন করলাম, আমরা যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে পারি এবং এটার গোপনীয় থাকবে, এটাই হচ্ছে রাষ্ট্রীয় আইন, আমাদের সংবিধান সর্বোচ্চ আইনের কথা। এখন তার কাছে এমন টেকনোলজি থাকতে পারে যিনি আসলে আপনার আমার এই ফোন আলাপগুলো রেকর্ড করতে পারেন, তাহলে তিনি কোন পারপাসে, কোন ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে কাজ করছেন, অর্থাৎ তার উদ্দেশ্যটা কতটা খারাপ হতে পারে এবং ক্রিমিনাল ইন্টেনশন থাকতে পারে, সেটা ডেফিনেটলি কোন একটা এজেন্সি গভর্নমেন্টের, এবং সেই কোন এজেন্সি সেটা তারাই পরিষ্কার করবেন। অর্থাৎ একজন সাংবাদিকের সাথে একটি ঘটনার, খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা নিয়ে একটা মামলার পর্যায়ে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে, তার মানে রাষ্ট্রীয় অন্য আরেকটি বাহিনী কিন্তু তাদের সহযোগী হিসেবে কাজ করছে এবং তাদের কর্মকাণ্ডগুলো ক্রিমিনাল অফেন্স। এর চাইতে লজ্জাস্কর একটা বিষয় আসলে এই স্বাধীনতার 50 বছরে এই আলোচনাগুলো আমাদের কোনোভাবেই উঠে আসেনি যে আমাদের সার্ভেইলেন্সের তাহলে আমরা কোন পর্যায়ে আছি। আমাদের একটা ব্যক্তিগত ফোন আলাপ, প্রথম আলোর অপর আরেকজন সহকর্মী তিনি তার বাবার সাথে কথা বলছেন, সেটা আরেকটা এজেন্সি বসে বসে শুনছে উইথ এ ক্রিমিনাল ইন্টেনশন টু ইউজ ইট ইন ফেভার অফ দ্য হেলথ মিনিস্ট্রি। দ্যাট ইজ সিরিয়াসলি অবজেকশনেবল। এই জায়গাগুলোতে প্রশ্ন তুলতে হবে। আপনি জানেন এই যে ফিনফিশার, ফিনস্পাই, যে সমস্ত সফটওয়্যার গুলো দিয়ে এই সমস্ত স্পাইং গুলো করা হয়, স্পাইং কোট আনকোট আমি শব্দগুলো তুলছি, স্পাইং, আমার আপনার উপর যে সার্ভেইলেন্স গুলো করা হয়, 8 কোটি 10 কোটি টাকা এক একটা সফটওয়্যারের দাম, এগুলো নিশ্চয়ই আপনার কাছে নাই, এগুলো নিশ্চয়ই আমার কাছে নাই। রাষ্ট্রীয় অর্থ, নাগরিকের অর্থ ব্যয় করা হচ্ছে আমার আপনার পেছনে, সার্ভেইলেন্সের পেছনে, আমাকে আপনাকে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, পরিবারের কাছে, প্রতিষ্ঠানের কাছে, সকলের কাছে একটা মানুষকে কিভাবে ট্রমার মধ্যে ফেলে দিচ্ছে। অর্থাৎ আমরা সাবিয়ার কথাই বলছি, সে তো আর জানতো না তার ফোনে আড়ি পাতা হয়েছে, কারণ সে তো কলিগের সাথে কথা বলেছে, কলিগের সাথে এগুলো, কিন্তু সেটা যে দেখতে পাচ্ছি সেটা নিয়ে অবশ্যই, এবং তারপরে সবকিছু আপনি বলছেন স্বাধীনতার 50 বছরে লজ্জাস্কর জায়গা, কিন্তু তারপরেও কিন্তু আমরা আশাবাদী এবং আশা রাখতে চাই বিচার ব্যবস্থার প্রতি, এবং আমরা সেই আশাই রাখছি কিন্তু ব্যারিস্টার জ্যোতির্বার বড়ুয়া যে রবিবারের দিন আমরা ভালো কিছু জানতে পারবো এবং দেখবো। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একটু চলে যেতে চাই আবু আলম সাহেব আপনার কাছে, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমার কথা। সেই জায়গাটা একটু জানতে চাই যে যেটা যে এই যে ফোন আলাপ ফাঁস যেটা বলছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, একটা বিষয়কে ঢাকতে গিয়ে আর একটা বিষয় ক্রিমিনাল অফেন্স, সেই জায়গাটা তো নিশ্চয়ই বন্ধ হওয়া উচিত। সেই জায়গাটা তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মুঠোফোন, ছোট ছোট ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু এগুলো তো একটা আইনসঙ্গত, আইন বহির্ভূত। অবশ্যই এগুলো আইন বহির্ভূত এবং এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো কারা করে, কেন করে, কিভাবে করে, এটা সবাই আমরা জানি, কিন্তু আমরা তো কেউ কথা বলি না এইসব নিয়ে। এইসব নিয়ে কথা বলতে হবে, আসলে আমরা সবাই মিলে কথা বলি এবং এর জন্য আদালতের দ্বারস্থ হই। বাংলাদেশে তো অ্যাপেক্স আদালত আছে, সেখানে মামলা করা যেতে পারে যে আমার ব্যক্তিগত প্রলাপ কেন রেকর্ড করা হবে এবং কেন সেটা ফাঁস করা হবে। রেকর্ড করতেই পারে। আমি যদি সন্দেহের তালিকায় থাকি, ধরেন আমি রাষ্ট্রের 1 নম্বর শত্রু, আমি সন্দেহের তালিকায় আছি, আমার সমস্ত ফোন রেকর্ড করতে পারেন আপনি, কিন্তু আমার ব্যক্তিগত আলাপ তো ব্যবহার করতে পারবেন না আপনি, এবং সেটা এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা কোর্টে বা আপনার প্রয়োজন মতো আপনি সেটা ব্যবহার করবেন, কিন্তু এইভাবে ছেড়ে দেওয়া দুনিয়ায়, নেট দুনিয়ায় এবং সারা বিশ্বের কাছে এটা খুবই অন্যায়। কিন্তু আবু আলম সাহেব, আপনি যেটা শুরুতেই বলছিলেন যে রোজিনার ঘটনাটা একটা ক্ষুদ্র ঘটনা, ক্ষুদ্র একটা সিন্ডিকেটের কারণে বিষয়টা এত দূর গড়িয়েছে, তাহলে এই ক্ষুদ্র ঘটনাটাকে আমরা কি এখন পর্যন্ত ক্ষুদ্র ঘটনাই দেখবো? যেভাবে আমরা দেখছি মোবাইলে আড়ি পাতা হচ্ছে, এটা কি আর ক্ষুদ্র আছে?
ইয়েস, এটা এখন আর কোনো ক্ষুদ্র ঘটনা না। যেভাবে ক্ষুদ্র ঘটনা মনে করেছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ, এবং আমিও মনে করেছিলাম, ফরিদার সাথে আমি একদম একমত। আমি যখন শুনেছি আমি মনে করছি এটা আধা ঘন্টার মধ্যে এটা সমাধান হয়ে যাবে, কেন এটা সিম্পল সমাধান। আপনি একজন সাংবাদিক ভুল করতে পারেন, কোনো কিছু নিতেও পারেন, নাও নিতে পারেন, সেটা তো বিচার্য বিষয়। যদি নিয়েও থাকেন তাহলেও আপনার সেক্রেটারি তাকে ডাকতে পারতেন, ডেকে বলতে পারেন যে আপনি যেটা নিয়েছেন বা যা আপনার কাছে আছে এটা দিয়ে দেন, এবং আপনি এটা কোনো নিউজ করবেন না, তাহলেই কিন্তু এটার সমাধান হয়ে যেত। এটা সিম্পল সমাধান, কিন্তু আমরা তো সেই সমাধান দেখলাম না, এবং সমাধান না দেখে আমরা তারপরে শাহবাগ থানা, তারপরে মামলা, তারপরে জামিনের আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার, আজকে শুনানি হলো, এখন রোববার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সুতরাং এটা কোনো এবং পুনালাপ্পাস সব মিলিয়ে যখন আপনি পুরা চিত্রনাট্যটা দেখবেন তখন কিন্তু এটার ক্ষুদ্র ঘটনা না, এটা পুরাটাই একটা বিশাল সিনেমার মতো ঘটনা। এবং এটার এন্ডিংটা কি হবে, হ্যাপি এন্ডিং হবে নাকি অন্য কোনো এন্ডিং হবে, সেটা দেখার জন্য আমাদের রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন রোববারে যদি আদালতে জামিন না হয় তাহলে অবশ্যই আমাদের আইনজীবীরা উপরের আদালতে যাবেন, এটা আরো কন্টিনিউ করতে পারে। রোজিনা রোববারেও জামিন নাও পেতে পারেন, জামিন নাকচ হতে পারে, তখন তারা উচ্চ আদালতে যাবেন। এবং আমার আশা যে বাংলাদেশের উচ্চ আদালত এখনো এইসব ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অবশ্যই ন্যায় বিচার ভিত্তিক সিদ্ধান্ত হবে, এবং ন্যায় বিচারের ভিত্তিতেই রোজিনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই রজিনুল ইসলাম ইস্যুতে যে বাংলাদেশ পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি দিনের পর দিন নষ্ট হচ্ছে এবং হয়ে গেছে, সেই জায়গাটাকে সমাধানের জন্য এখন কি করা উচিত? আমাদের রবিবার আপনি যেটা মনে করছেন যে যেগুলো দেখছি যেটা বড় জটিল ইস্যু হয়ে থাকে, তাহলে কি আমাদের রবিবারের জায়গা থেকে আবার আমাদের অন্য কোনো রবিবারের অপেক্ষায় করতে হবে? ইতিমধ্যে তো দেশের ভাবমূর্তিটা ফেরানোর জন্য এই মুহূর্তে তাহলে আমাদের আসলে কি করা উচিত? দেশের ভাবমূর্তি ফেরাতে হলে এই মুহূর্তে আপনি রোজিনাকে কাশিমপুর জেলখানা থেকে মুক্ত করে দেন, এটা মুক্ত করা সম্ভব। একটা এক্সিকিউটিভ অর্ডারে তাকে এখনই মুক্ত করা যায়। আপনি জিজ্ঞেস করছিলেন না যে জামিন কি রোববারের আগে হবে না? বিকল্প কিন্তু ইমার্জেন্সি কোর্ট কিন্তু শুক্রবারেও বসে, শনিবারেও বসে, ছুটির দিনে কোর্ট আছে কিন্তু বাংলাদেশে। সো বাংলাদেশ সরকার যদি চায়, যদি সরকারের সদিচ্ছা থাকে এবং সরকারের মন্ত্রীরা যদি চান, আইনমন্ত্রী সবাই মিলে, এবং সরকার প্রধান যদি চান, ইনি এক্সিকিউটিভ অর্ডারে এখনই মুক্ত করে দিতে পারেন। আপনি এখনই যেতে পারে, প্রধানমন্ত্রী যদি চান উনি মুক্ত করে দিতে পারেন রোজিনাকে, তারপরে আদালতে যাওয়া হবার হবে, চলতে থাকবে, অসুবিধা নাই তো। তার একটি ছোট বাচ্চা আছে, তিনি নিজেও নানাবিধ রোগ শোকে ভুগছেন, তার হাজবেন্ডের হার্ট অপারেশন হয়েছে, তা এইসব বিবেচনা করা যায়। এবং তিনি একজন নারী, যদিও সাংবাদিক, একজন সাংবাদিক, নারী হিসেবে উনি এইসব বিবেচনা পেতেই পারেন। এইসব বিবেচনাতে আমরা দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি জেলখানে থাকার কথা, তাকে কিন্তু আমরা বাড়িতে থাকতে দিয়েছি তো, এক্সিকিউটিভ অর্ডারে দিয়েছি না। সুতরাং রোজিনা তো এরকম কোনো বড় অপরাধে এখনো শাস্তি পায়নি, আগে আমরা এখনই মুক্ত করে দিতে পারি। জি জনাব আবু আলম, জি আমরা যে বলছি এত আশ্বাসের পরে কোন কারণে রোজিনা এখনো মুক্ত হতে পারলো না সেটি একটা, এবং কারা সেটা, কে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এত আশ্বাসের পরও কেন রোজিনার আজ জামিন হলো না, রবিবার পর্যন্ত সেই অপেক্ষা, কিন্তু সে কে সেটা একটা বড় প্রশ্ন। তারা কারা? আমি ফরিদা ইয়াসমিন আপনার কাছে যেতে চাই, সেই জায়গাটা হচ্ছে রবিবার পর্যন্ত অপেক্ষা, কিন্তু তার আগে যদি রবিবার, ভালো মন্দ নিশ্চয়ই দুটোই আপনারা ভেবে রেখেছেন, এবং ভাবার জায়গাতে অভিভাবক হিসাবে সব আঙ্গুল তো আপনার দিকেই ওঠে, ব্যর্থতা সফলতা সবকিছু। সফলতার গল্প তো কেউ বলে না, কথা বলে সাংবাদিক নেতা না। এখন আমি আপনার জায়গাটা বলে রবিবার, কিন্তু সাংবাদিক নেতা আপনি একা না, আরো অনেকেই আছে অভিভাবক, সকলের তো সমন্বিত জায়গাটা থেকে আপনি সকলের সহযোগিতাটা পাচ্ছেন আপা? না, সবাই কিন্তু আমাদের সাংবাদিক নেতারা সবাই কাজ করছেন, সবাই এক জায়গায় এসে দাঁড়িয়েছে নাকি আলাদা? না, আজকেও মানে সবাই মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে আমাদের সমাবেশ হয়েছে, বিক্ষোভ সমাবেশ বিভিন্ন সময়, এছাড়া আলাদা আলাদাভাবেও হচ্ছে। এখানে কোনো সমস্যা নাই। সাংবাদিক নেতারা তাদের নিজেদের পেশাগত প্রয়োজনে তারা একসাথে কাজ করেন। তো আমি একটা কথা আলম ভাইয়ের সঙ্গে যোগ করতে চেয়েছিলাম তখন, যে নথি পাওয়া গেছে যে কথাটা, এটা একটা টেলিভিশনের রিপোর্টে এসেছে যে এই নথি অ্যাডিশনাল সেক্রেটারির কাছ থেকে পাওয়া গেছে। এটা নতুন খবর আর কি, যে এটা টেলিভিশনে রিপোর্ট করেছে, তার কাছে এটা ছিল। এবং নথিটা যে তার কাছে, রোজিনার কাছেই ছিল, এইটা তো এরাই বলছে, কারণ এই ওই পক্ষ তো সব ওই মন্ত্রণালয়ের লোকজন, এটা তো কোনো মানে বাইরের কেউ ছিল না। এখন সে বারবার সেন্সলেস হয়ে গেছে, সে বমি করেছে, সে অসুস্থ হয়েছিল, এখন সেটা কি তার ব্যাগে ঢুকে দিয়ে যে সে নিয়েছে, এটা হতে পারে কিনা। আরেকটা রোজিনা হয়তো কোথাও আমি শুনেছি বলেছে যে আমার সোর্স আমাকে ফোন করেছে, সোর্স আমাকে কাগজ দিয়েছে। এটা সারা পৃথিবীতে স্বীকৃত যে সোর্স তাকে কাগজ দিতে পারে। সাংবাদিকের শক্তি তো সোর্স, সেটাই সাংবাদিকের মূল, এটাই তো সোর্স। তো সোর্স তাকে, এটাতে কোনো অন্যায় কিছু না।
তো এটা সোর্স যদি তাকে কাগজ দিয়েও থাকে এটাও কিন্তু অন্যায় না। এটা সাংবাদিকতার এথিক্সে, সাংবাদিকতার নীতিতে সবকিছুতে এটা পড়ে। তো এখন কথাটা হলো যে তাহলে এত কিছুর পরেও যে রোজিনাকে কেন মানে কে, যে প্রশ্নটা বারবার করছেন যে এর পিছনে কার এত শক্তি বা কেন, তো অনেক কারণ থাকতে পারে এখানে। যেহেতু তার যে রিপোর্টগুলো, কাদেরকে নিয়ে রিপোর্টগুলো করা হয়েছিল বা যেই নথিগুলো প্রকাশ হলে কারা ক্ষতিগ্রস্ত হতো, যে কথাটা আমাদের আলম ভাইও বলেছেন, জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, এবং আমরা সবাই জানি যে কোন নথি প্রকাশ হলে মানে আপনাকে এই যে এই আইনে ফেলতে পারে, সেটা হলো একেবারে নিষিদ্ধ কোনো এলাকায়, যেখানে মানে এবং গ্যাজেটের দ্বারা সেটা কিন্তু নিষিদ্ধ হতে হবে, যে এলাকা বাইরের কারোর জন্য, সেখান থেকে কিছু হলে। তো ওরকম কিছু তো ছিল না। তো এখন দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা নষ্ট হয় এমন কোনো কিছু দলিল পাওয়া গেলে বা কোনো অন্য রাষ্ট্রের গুপ্তচর ভিত্তিক কি অন্য কোনো রাষ্ট্রের কাছে কোনো তথ্য তুলে দেওয়ার জন্য যেটাই দেশের ক্ষতি হতে পারে, এরকম কিছু হলে এখন যে নথিগুলার একটা লিস্ট জ্যোতির্ময় বড়ুয়া বললেন, সেখানে কিন্তু যে বিষয়গুলো আছে এখন এর সঙ্গে কারা সংশ্লিষ্ট, কারা কি, কার স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে কি, এগুলো একটু চিন্তা করলে, আর যেটা আলম ভাই বারবার বললো যে একটু ইনভেস্টিগেটিভ রিপোর্ট সাংবাদিকদের করা উচিত। আমরা সাংবাদিকরা কি করি, আমরা সাগররুনি হত্যার পরে প্রতি বছর 11ই ফেব্রুয়ারি সম্ভবত, মানে 11 তারিখ কোনো ফেব্রুয়ারি বা যাই হোক একটা, আমি ভুলে গেছি মাসটা, একটা মানববন্ধন করি। শেষ সাগররুনি হত্যার আমরা বিচার পাইনি, আজকে 10-11 বছর মতো হয়ে গেল, বিচার পাইনি। কিন্তু আমরা সাংবাদিকরা কি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছি যে আসলে কোথায় কি ঘটেছিল, কি হয়েছিল বা কেন হচ্ছে না? আমরা কিন্তু সেটা করি না। আমরা কেন করি না? পাই সাংবাদিক দিকে আমরা নিজেরাই শুনি শস্যের মধ্যে ভূত। হ্যাঁ, শস্যের মধ্যে ভূত। আমরা কাজ করি না, আমরা বেশি এই যে আমরা বেশি কথা বলি, আমরা কাজের চেয়ে আমরা নিজেকে জাহির করার চেষ্টা বেশি করি, ব্লেম গেমে চলে যায়। যখনই কোনো একটা আপনি খেয়াল করবেন যে কোনো একটা বিষয়ে মানে সাংবাদিককে জড়িত মানে এই ধরনের কিছু বিষয় আসে, তখন কিন্তু ব্লেম গেম শুরু হয়ে যায় এবং নিজেরা নিজেদের ক্ষতি করার চেষ্টা শুরু হয়ে যায়। সেটা কি এই ঘটনাতেও চলছে? তো চলছে অনেকেই ঠিক এভাবে আমি ঠিক এখনো দেখি না, কিন্তু তারপরে যে হবে না তা না, কিছু কিছু তো আছেই। তো অনেক সময় হয় কি যে এইটা না করে আমরা যদি আমরা নিজেদের দিকে আঙ্গুল তুলি যে আমরা কি করেছি, আমি কি করেছি বা আমি কি করছি, তাহলে কিন্তু আমরা মনে হয় অনেক কিছুই সমাধান করতে পারি। এই যে ইনভেস্টিগেটিভ রিপোর্টের কথা যেটা আলম ভাই বললেন, আলম ভাইও সাংবাদিকতার ছাত্র ছিলেন, আমাদের একই বিভাগে আমরা পড়াশোনা করেছি। তো সেখানে যে এইটাও একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের কাজ, যারা সচিবালয়ে প্রতিদিন যান, সচিবালয় ভিজিট করছেন, সেদিনে কি ঘটেছিল, কেন, কোথায় কি, তারা একটা রিপোর্ট করতে পারেন। সেটাই তো প্রফেশনাল কাজ হবে, সাংবাদিকদের কাজ হবে। আমি মনে করি যে সেগুলো সাংবাদিকদের নিজেদেরও দায়িত্ব আছে আর কি, এই কাজগুলো করার, যারা রিপোর্টিং করছেন বা করছেন। শুধু আমি স্লোগান দিলাম আর বিচার চাই, চাই, সেটা না করে আমাদের নিজেদের দায়িত্বগুলো আমাদের করা উচিত। তো তারপরে আমি সবশেষে আমি যেটা, আমি জানি না সময় কি শেষ, আমাদের একদম সময়, তাহলে আমি সবশেষে এটা বলতে চাই যে যেহেতু মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, আমরা খুবই আশাবাদী যে এই খুব শিগগিরই, রোববার না হোক আরো আগে হলে তো, আমি কালকে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে বিশেষ আদালত বসে, বৃহস্পতিবার কেন বিশেষ আদালত বসে, আজকেই কেন তাকে দেওয়া হয় না, মানে জামিন দেওয়া হচ্ছে না। তো রোজিনাকে জামিন দিলেও তিনি যে পালিয়ে যাবেন তা না, বিচার তো চলতেই পারে, আদালতে যেভাবে চলতে পারে চলতেই পারে, কিন্তু তার এখন এই মুহূর্তে জামিন দিলে আমার মনে হয় যে আন্দোলন সারা দেশব্যাপী, যে বিক্ষোভ, যে ক্ষোভ, বা আলম ভাই যেটা বলেন যে বাইরে যে এগুলা থেকে আমরা মনে হয় একটু পরিত্রাণ পেতে পারি, যে হ্যাঁ তাকে সসম্মানে জামিন, অন্য তো কিছু না, যে আমরা সবকিছু তাকে ইয়ে করে দিল, জামিন দিয়ে তারপরে বিষয়টা তদন্ত দুই পক্ষই করতে হবে। কারণ ওখানে কি হয়েছিল সব মিলেই সরকারের এটা আমার মনে যে দায়িত্ব, যে এইভাবে এটা বের করা, যে কেন এই ঘটনাটা ঘটেছে, এর পিছনে কে বা কারা দায়ী, কারা এই সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। এবং আমি শুধু এইটা না, যে আপনি শুরুতে যে ইন্ট্রোডাকশন দিলেন না, যে ঘটনা একটার পর একটা আসে, একটা তো আবার আড়াল হয়ে যায়, আপনি খেয়াল করবেন যে ঘটনাগুলি কোথা থেকে ঘটে,
একটা ঘটনা ঘটে এমন আলোড়ন এই সেই এটা শেষ, নতুন একটা ইস্যু তৈরি হচ্ছে, চলে আসে, আমরা এটাকে ভুলে গেলাম, হ্যাঁ, আমরা অপেক্ষা করব আরেকটা নতুনের জন্য। সেজন্য হয় না ফলো আপ করার, হয় না কত ফলো আপ করবে। এখন সাংবাদিকরা নিজেরাই এটা নিয়ে ব্যস্ত, এটা নিয়ে আন্দোলন, এটা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমি মনে করি যে সরকারের কাছে সবার কাছে দাবি জানাই যে এটার সুষ্ঠু তদন্ত হোক এবং রোজিনাকে খুব দ্রুত তার বাচ্চার কাছে ফিরিয়ে দেওয়া হোক। অসংখ্য ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপনাকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আরও 3 জন যে সম্মানিত অতিথি যুক্ত হয়েছিলেন আজকের অনুষ্ঠানে। চলে যাবার আগে শুধু এটুকু বলতে চাই, সত্য সংবাদ প্রকাশের কারণে ব্যক্তি আক্রোশের কারণে পৃথিবীর কাছে যদি প্রশ্নবিদ্ধ হতে হয় বাংলাদেশকে, বাংলাদেশের গণমাধ্যমকে, বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে, এবং সেই প্রশ্নের দায় এড়াতে তো নিশ্চয়ই সরকার পারবে না। এখন দায় এবং দায়িত্ব সাহিত্য সব কিছু এড়িয়েই যেটার বলা যাচ্ছে যে সহজ সমাধান, এবং যেন স্বাধীন গণমাধ্যম, রাষ্ট্র সরকার সব উইংসগুলোই পাশাপাশি চলতে পারে, কেউ কারের পরস্পর বিরোধী শত্রু হয়ে দাঁড়াবে না, বিরোধী পক্ষ হয়ে দাঁড়াবে না, এবং যে যার মতো করে সহজভাবে কাজ করবে, সেই জায়গাটা সুনিশ্চিত হওয়াটা বোধহয় ভীষণ জরুরি। এবং এই জরুরিটা কতটা সরকার অনুধাবন করতে পারলো, যে কতখানি তাদের ভুল হয়েছে কিংবা রোজিনা ভুল করেনি, আর যদি রোজিনা ভুলও করে থাকে, রোজিনা তো যেটা আপা বলছিলেন দেশ থেকে পালিয়ে যাচ্ছে না। অবশ্যই আইন আছে, আইনের প্রতি সকলেই শ্রদ্ধাশীল, তারপরেও আমরা সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু রবিবারের উপরেই অপেক্ষা করতে চাই। আর তা না হলে তো রবিবারের পর সোমবার, মঙ্গলবার, বুধবার কি হবে সেটা তো আমাদের যারা অভিভাবক আছেন, সাংবাদিক নেতারা আছেন, রাষ্ট্র আছে, সরকার আছে, রাজনীতিবিদ নিশ্চয়ই তারা দেখবেন। কারণ এতদিনে যা হবার তা কিন্তু হয়ে গেছে, দেশের ভাবমূর্তি কিন্তু অনেকখানি গেল। আমি সোমা ইসলাম আজকের মতো ম্যাটার্স টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। এমন একটা ইস্যুতে এখন কথা বলাটাই মুশকিল হয়ে